হ্যাঁ, হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। শুনতেছি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? স্যার কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। স্যার আমার সমস্যা হলো আমি 2015 সালের জানুয়ারি মাস থেকে আমার হঠাৎ করে প্রথম জানুয়ারি মাসের আগে থেকে ডিসেম্বর থেকেই আমার পেট ফুলে যাইতো, শুধু পেট ফুলে যাইতো। ফুলে যাওয়ার পরে আমি ডাক্তারের কাছে যাইনি, 2-3 দিন বাদাম খাইছি। তখন দেখি পাতলা পায়খানা হয়। তারপরে ডাক্তারের কাছে গেছি, ডাক্তার বললো গ্যাস সমস্যা। পরে এন্ডোস্কোপি করলো, আলট্রাসাউন্ড দিল, এগুলো সমস্ত পরীক্ষা করলো। করার পর একটু ভালো ছিলাম। তো আমি আর ডাক্তারের কাছে যাইনি, 15 দিন ওষুধ খাইছি। 15 দিন ওষুধ খেয়ে একটু ভালো লাগছে। তারপর জানুয়ারি মাসে হঠাৎ করে আবার দেখলাম শুধু পানি খাইলেও আমার বুকের এখানটা বাম পাশ থেকে এখান থেকে জ্বলে জ্বলে উপরের দিকে উঠতেছে। কোনো খাবারও খাইতে পারতেছি না, খাবার খেলে ব্যথা করে, পানি খেলেও জ্বলে। তো আমি 4-5 দিন খাই নাই কিছু, না খাইলেও জ্বলে, খালি পেটেও জ্বলে। তো তারপর আবার ডাক্তারের কাছে গেলাম ঢাকাতেই, ডাক্তার দেখাইলাম। তো সে আবার এন্ডোস্কোপি করলো, আরেকটা ডাক্তার দেখাইছি আমি হুম, হুম। আলোক হেলথ কেয়ারে। সে আমাকে এন্ডোস্কোপি করলো, কোলনস্কোপি করলো, আলট্রাসাউন্ড করলো। তারপর আরো কি চুম্বকের মতো এখান থেকে লাগাই লাগাই প্যাডের মধ্যে টেস্ট করলো, রক্ত পরীক্ষা করলো। এরকম প্রায় আরো 15টার মতো পরীক্ষা করছে পুরো শরীরে। মেডিসিন দিল, আমি টানা 2 মাস খাইলাম। তারপর যত 2 মাস মেডিসিন চলছে, ওই 2 মাস আমি মোটামুটি খাবার খাইতে পারছি। 2 মাস পরে আবার ওষুধটা ছেড়ে দিলাম, 10-15 দিন, আবার একই সমস্যা। আবার গেলাম, আবার মেডিসিন দিল। এরকম করতে করতে প্রায় 3 বছর আমার মেডিসিন চলছে। আর 3 বছরে আমি 4 বার এন্ডোস্কোপি করছে আমাকে, আর একবার কোলোনোস্কোপি করছে। আর এই মাঝে মধ্যে এর মধ্যে ব্লাড পরীক্ষা করতেই রয়েছে। তো তারপরে আমি যখন 2021 সালে আমি অনেক অনলাইন ঘাঁটি, আর এর মধ্যে আমি অনেক শুকিয়ে যাই, কোনো খাবার খেতে পারি না। এখানে ব্যথা আমার সারাক্ষণ করে, খাবার খেলেও করে, না খেলেও করে। তো 2021 সালের দিকে এসে আমার মুখ থেকে সারাক্ষণ পানি পড়ে রাতে ঘুমাইলে। রাতে যখন শুই, পানি হুম, এমন হুম। ভাবে পড়ে পুরো বালিশ ভিজে যায় আমার রাতে। তো এই নিয়ে খুব টেনশন, কান্নাকাটি করি। তারপর আমি মোবাইলে অনলাইন ঘাঁটি, ঘাঁটতে ঘাঁটতে 21 সালের দিকে আপনার ভিডিও পাই। তো আমি তখন থেকে ভিডিও দেওয়া শুরু করি আপনার। তো তখন থেকে আপনার এই ভিনেগারের কথা শুনি, শুনে শুনে আমি তখন এখান থেকেই আমি ভিনেগার নিই। তো ভিনেগার দিয়ে শুধু পানি দিয়ে ভিনেগার খাওয়া শুরু করে স্টার্ট করি 21 সালে। এরকম 2 মাস খেলাম, আর সমস্ত ওষুধ ছেড়ে দিলাম। আমি অনেক চিন্তিত হয়ে যাই, অনেক কষ্ট, অনেক শুকিয়ে গেছিলাম। এখন একটু আল্লাহর রহমতে ভালো, একদম শুকনো হয়ে গেছিলাম। কোনো খাবার হজম হয় না, যে কোনো খাবার খাই আমি, আমার পেট ফুলে যায়, পেট ফুলে যায়। তো কয়েকবার যখন মেডিসিন চলছে, তখন এমন এনেমা নামে একটা মেডিসিন দিছিল, যে পেট ফুলে গেলে ওটা পায়খানা রাস্তায় দিলে পেট ফুলাটা বাথরুম হয়ে যায়, একদম খাবার যেভাবে খাই ওভাবে আস্তে আস্তে বের হয়ে যেত। তো এটা দিয়ে 2-3 মাস এভাবেই চলছে। তো কিছুই খেতে পারি না, একদম শুকিয়ে যাই। তো 21 সালে যখন আপনার ভিডিওগুলো পাই আমি, তখন সকল এই হজম নিয়ে ভিডিওগুলো আমি দেখি। তারপর আপনার আপনার সাথে জাহাঙ্গীর কবির স্যারের সাথেও কিছু ভিডিও দেখি। তারপর আপনি এখান থেকে আমি ভিনেগার নেই, 2-3 মাস ভিনেগার খাই, খাওয়ার পরে আমার কিছুটা সমস্যা দূর মনে হচ্ছে, আমার সালার মধ্যে ভালো লাগতেছিল। তারপর একটা ভিডিও পাই আপনার, যেটা বেকিং সোডা দিয়ে, ভিনেগার দিয়ে, বেকিং সোডা দিয়ে, লেবুর রস দিয়ে। তারপর এটাও আমি শুরু করি আল্লাহর রহমতে। আপনার ফাস্টিং এর ভিডিওটা পাই যখন রোজা রাখার, তখন 2022 সালে এসে আমি রোজা রাখার ভিডিওটা পাইছি হাতে। তখন থেকে আমি রোজা রাখি। তো রোজা রাখাতে আমি একদম শুকিয়ে গেছি যদিও, কিন্তু আমি দেখলাম যে হ্যাঁ, ব্যথাটা কিছু কমছে, ব্যথাটা নিয়ন্ত্রণে আছে। খাবার অল্প করে এক বেলা খাইতাম আমি শুধু। তো এটা দেখলাম যে আমি একদম শুকিয়ে যাই, কিন্তু ব্যথাটা কমে আসছে। তো যখন 22 সালটা আসে, 22 সাল থেকে এরকমই আপনার এই ভিনেগার দিয়ে, লেবুর রস দিয়ে আমি শুরু করি। 2 মাস খাই, 1 মাস ছেড়ে দিই, আবার 2 মাস খাই, 1 মাস ছেড়ে দিই। এরকম খাইতে খাইতে 23 সালে আসলাম। 23 সালে 6 মাস আপনি ভিনেগার আর বেকিং সোডাটা আমি কন্টিনিউ করি। কন্টিনিউ করার পরে কিছুটা কমে, কিন্তু আমার জ্বলা যেটা, এটা জ্বলতেই থাকে। ঠিক এই এই জায়গাটা বাম পাশে, পেট আর এই বুক এর মাঝখানটা সবসময় ব্যথা করে। মাঝে মধ্যে তলপেটে ব্যথা করে। তো আমি আর এখানে কোনো ডাক্তার দেখাইনি, কারণ ডাক্তার দেখাইতে দেখাইতে আমার পকেট আর টাকা যেখানে যা ছিল সমস্ত আমার শেষ। তো আমি এখন একটা গার্মেন্টস চাকরি করি, ছোট ভাই একদম অল্প বেতনে। তো আমার ওই সামর্থ্য নাই যে আমি আর পরীক্ষা করব বা কিছু করব। তো যখন 23 সালটা শেষ দিকে আসে, লাস্ট আপনার একটা ভিনেগার খাইছি আমি নভেম্বর মাসে 23 সালে। তো ডিসেম্বরে
আমি আগে কিছু খাই নাই, এখন তো 24 সাল আল্লাহর রহমতে। তো যখন আপনার এই লাইভ আজকের লাইভ প্রোগ্রাম ভিডিওটা, এটা আমি ফেসবুক ঘাটাঘাটি করাতে পাইছি। আপনারটা তো আমি নিয়মিত দেখি ভিডিও, দেখার মধ্যে অনেক মেডিসিন আপনি যেগুলো রিকমেন্ড করছিলেন, ওখান থেকে কিছু ওষুধ আমি কিনতে পারি নাই অর্থের জন্য হয়তো। আর একটা যেগুলো আপনি আলাদা আলাদা আমার এই যে সমস্যাগুলোর জন্য আপনি যেভাবে বলছেন ভিডিওর মধ্যে, ওগুলো আমি কিভাবে জোগাড় করবো এটা আমি বুঝতেছিলাম না। তো আপনি থাইল্যান্ডে যাওয়ার জন্য আমি খুব চেষ্টা করছিলাম আপ্যায়ন, কিন্তু ওখানে তো অনেক ব্যয়বহুল ছিল। সেজন্য আমি খুঁজছিলাম যে কিভাবে ঢাকাতে স্যারের সাথে কথা বলা যায়, কিভাবে কি করা যায়। সারাক্ষণ আমি মোবাইল নিয়ে ঘাটাঘাটি করতাম যে স্যারের সাথে কিভাবে যোগাযোগ রাখা যায়। তো একদিন হাতে পাই যে আজকের এই প্রোগ্রামটা বিষয়ে। তো তখন ওখানে যেভাবে নির্দেশনা দেওয়া ছিল রেজিস্ট্রেশন করার জন্য, আমি ওটা সাথে সাথে করে ফেলি। আচ্ছা, আচ্ছা, এখন প্রবলেম এখন হ্যাঁ, এখন হচ্ছে আপনার কথা আমি বুঝছি। এখন 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 আপনি এখন জি এখানে আসছেন, জি আপনি এখনকার সিচুয়েশন বলেন যে এখন আপনি কি ফিল করতেছেন, আপনার কি প্রবলেম? এখন এখান থেকে জ্বলে, সারাক্ষণ জ্বলে, উপর দিকে জ্বলে ওকে, উঠে। খাওয়ার খালি সাথে পেটে কোনো হচ্ছে, খাওয়ার সাথে কোনো সম্পর্ক নাই, মানে অটোমেটিক সবসময় জ্বলতে থাকতেছে নাকি? হ্যাঁ খালি পেটেও ভরা পেটেও জ্বলে, বুঝছি। দোনো অবস্থায়। এবং আমি যখন ঘুমাই এখনো মুখ থেকে পানি পড়ে, পুরো বালিশ ভিজে যায় সারা রাত্র। আচ্ছা, এখন কথা হলো, এত এন্ডোস্কোপি করছেন, সবকিছু করছেন, আপনি কি হেলিকোবাক্টার পিলোরি টেস্ট দিয়েছিলেন? না, এরকম কোন টেস্ট দেয় নাই, এরকম কোন আপনার নাম উচ্চারণ করছে, টেস্ট তো করছে। হেলিকোবাক্টার পিলোরি টেস্ট দেন আগে, এটা আপনার মেইন প্রবলেম। এটা আপনার মারতে হবে, এই ব্যাকটেরিয়াকে মারতে হবে, তখন আপনার অনেক প্রবলেম সলভ হবে। আর এই ব্যাকটেরিয়া আপনার এখানে থাকে, যত কিছু করেন কোনো কিছু কাজ হবে না। এটি আপনার টেস্ট দেন হেলিকপ্টার পিরিয়ডে, এরপরে যোগাযোগ করেন। এটি এই টেস্টটা কি এখানেই করা যাবে? হ্যাঁ, ঢাকায় করে, বাংলাদেশে আছে এই টেস্ট। এটি হেলিকপ্টার পাইলরি। আমি এখন বসে থাকলেও কিন্তু আমি যদি বসে বসে দেখেন, ঘুমাই তাও কিন্তু আপনাদের মুখে পানি উঠে যায়। আপনাদের আপনাদের ভিডিওগুলো দেখা উচিত। এইসব আমার ইন্ডিয়াজেশন নিয়ে, মানে আহ আপনাদের এই প্রবলেম নিয়ে অনেকগুলো ভিডিও আছে। ইনডাইজেশন, আইবিডি, হেলিকোবাক্টার পাইলোরি, আইবিএস, আপনার বিভিন্ন, আপনাদের এগুলো দেখা উচিত। ওইখানে সবকিছু লেখা আছে যে কি কি করতে হবে, কিভাবে জানতে হবে। আপনার টেস্ট না দিয়ে জানতে পারেন যে আপনার স্টোমাকের কি সিচুয়েশন। আপনার ভিডিওগুলো একটু দেখেন, মানে এগুলা ভিডিওগুলো অত্যন্ত কষ্ট করে করা হয় আপনাদের জন্য। আপনি যদি এগুলো অ্যাভয়েড করেন, আপনি যদি এখানে আসেন, এগুলো এভাবে বোঝানো যাবে না, বুঝছেন? কারণ এখানে সময় কম, শুধু আপনি একা না, আরো অনেকের প্রশ্ন আছে। এই জন্য বলি যে আমার একটা বই, বুঝছেন, আপনাদের জন্য সংক্ষিপ্ত আকার একটা বই লিখছিলাম। এই বইটা সবারই পড়া উচিত, বেশ কয়েকবার, এটা সবারই থাকা উচিত। এই বইটা পড়ার পরে যদি আপনার সমস্যার সমাধান না হয়, অ্যাকচুয়ালি তখনই আসা উচিত এই লাইভে। ভিডিওগুলো দেখার পরে, বই পড়ার পরে যদি আপনি দেখতেছেন যে এখনো আপনার সমস্যার সমাধান পাচ্ছেন না, আমি মনে করি তখনই লাইভে আসা উচিত। কারণ এইটা আপনার ফান্ডামেন্টাল একটা, যেটা আপনি বললেন, এইটা বাংলাদেশের বলতে সবারই প্রবলেম। এবং আপনার যে প্রবলেমটা, আপনাকে এতগুলো এন্ডোস্কোপি করাইলো, ফর হোয়াট আই ডোন্ট নো, আই ডোন্ট ওয়ান্ট টু টক, বলতে চাই না। আপনার হচ্ছে হেলিকপ্টার পাইলট থেকে আরম্ভ করেন, আপনি দেখেন হেলিকপ্টার পাইলট আছে কিনা। আমার যত মনে হয় আপনার হেলিকপ্টার পাইলট আছে। এইটা যে পর্যন্ত আপনার দূর না করবেন, এই পর্যন্ত অন্য যত কিছু আমরা করি, ভিনেগার খান, ওইটা খান, ওষুধ খান, ওইটা খান, আপনার কাজ হবে না। বুঝছেন? আপনি এই টেস্ট আগে করেন, ঠিক আছে? এখন আমি জানতে চাচ্ছিলাম যে এই যেটা আপনি বললেন হেলিকোব্যাক্টের পাইলোরি, এটার জন্য যে মেডিসিন যদি আপনি একটু রিকোয়ারমেন্ট করে দিতেন এখন, যে এই ওই জিনিসটা। ভিডিওর মধ্যে লেখা আছে কি কি মেডিসিন লাগবে এটাকে দূর করতে। ভিডিওটা আচ্ছা, খুঁজে বাইর করেন, বা রাসেলকে বলেন বা রিমনকে বলেন, ওরা বাইর করে দিব যে হেলিকপ্টার পিলোরে কিভাবে ট্রিটমেন্ট করা হয় ন্যাচারাল ওয়ে। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার নাম আবু তাহের। আমার বয়স 66। আমি আহ, আহ, আমার ওজন 65 কেজি। হুম। হ্যাঁ, হাইট আমি কত? জি, হাইট উচ্চতা? হাইট 5 ফুট 4.5 ইঞ্চি। ওকে, আন্ডারস্ট্যান্ড। হুম। হ্যাঁ, আচ্ছা স্যার, আমি ওই আপনার এবং ওই জাহাঙ্গীর কবির স্যারের ইয়ে পরামর্শ কিছুটা ফলো করি, 100 করতে পারি না বা করি না, বা যেগুলো ভুল করি সেজন্য হয়তো কিছু সমস্যা আমার আছে স্যার। আমার প্রথম সমস্যা হলো প্রস্রাবের বেগ, আমি ঘন ঘন প্রস্রাব হয়।
হুম। আমি নাই ডায়াবেটিস নাই, আমার পরীক্ষাগুলো নিয়ে আসছি, আমি হেলথ রেভলিউশন ওখান থেকে আমি পরীক্ষা করছি বিভিন্ন রকমের রক্ত ঢক্ত হবে। যদি স্যার আপনার মানে জানার থাকে তাহলে আমি বলবো। না, যে আপনি যেটা শুধু বলেন আপনার প্রবলেম গুলো বলেন আমাকে জাস্ট। প্রবলেম গুলো হলো এখন যেটা আমার প্রস্রাবের বেগ যেটা সেটা মানে আমি ধরে রাখতে পারি না, 1 নাম্বার। 2 নাম্বার হলো যে ঘন প্রস্রাব হয়, মানে বুঝছি, 2 আন্ডারস্ট্যান্ড। বা 3 বার রাত্রেবেলা, মানে 2 বার উঠতে হয়। আর নামাজ পড়ার আগে, নামাজ পড়ি ফজর নামাজের আগে যখন উঠি তখন আরেকবার, 3 বার প্রায় এটা করতে হয়। আর 3টা পর্যন্ত আমার ঘুম ভালো হয়, মানে 3টা পর্যন্ত আমি মানে ঘুমাই। এরপরে আচ্ছা। সজাগ হলে আর ঘুম আসে না, মানে ঘুম আসে না, মানে চেষ্টা করি হয়তো কোনো রকম তন্দ্রা আসে, স্বপ্ন-টপ্ন এরকম। এটা একটা বিষয়। আর ইদানিং যে সমস্যাটা আছে স্যার, ওই যে মানে গ্যাসের একটু গন্ধ হয়, বেশ ভালোই গন্ধ। এটা পায়খানা একটু হয়, শক্ত, মানে কষা হয়। কনস্টিপেশন, হ্যাঁ। একটু শক্ত এবং গন্ধ হয়। মানে পেটের গ্যাসের গন্ধ হয়। ২ নাম্বার হলো স্যার, আমি এই ২ দিন আগে থেকে আমি ওই স্পিরুলিনা ক্যাপ এটা খাচ্ছি। তাতে একটু আমি স্যার পজিটিভ পাচ্ছি যে না, এটা একটু রিকভারি হয়তো ২ দিনে তো আর বোঝা যাবে না। আমি রাইট, থেকে কারেক্ট, ইয়েস। আপনার পরামর্শটা নিবো আরকি স্যার। আরেকটা প্রবলেম স্যার, আপনি ওই কমন যেটা ইডির প্রবলেম আছে। দীর্ঘদিন ধরে ইডির প্রবলেম আছে। বুঝছি, হ্যাঁ। হচ্ছে এখন এইটাই আমার স্যার প্রবলেম আপনার মূলত। ব্লাড প্রেশার নাই নাকি? স্যার ব্লাড ব্লাড প্রেশার প্রেশার নাই আছে? আমার। ব্লাড প্রেশার আমার ছিল স্যার ৩ বছর আগে থেকে আমার ব্লাড প্রেশার। আমি যখন আপনাদের এই আপনার ফলো করি কিছুটা, রোজা-টোজা থাকি একটু, একটু ওই এখন আমার ব্লাড প্রেশার এখন নাই স্যার। ওকে, আন্ডারস্ট্যান্ড। আগে ছিল। হ্যাঁ। তো দেখেন, আপনার যে কথা বললেন, আপনি কি প্রস্টেটের চেক করছিলেন? প্রস্টেট এনলার্জমেন্ট বা পিসিএ টেস্ট স্যার একটা আছে, ওগুলো করছিলেন? এই নেয়ার মানে শর্টলি করি নাই। এটা বেশ কিছুদিন আগে করেছি। অনেকদিন আগে। তখন মানে ছিল। স্যার, কিন্তু আমার মনে হয় যে আমি আর্মির ওখানে একবার করালাম, তখন তারা বলল এনলার্জ। আমি আবার ইয়েস, ইতে কারেক্ট। করলাম, ইবনে সিনা করলাম, তারা বলল যে না, এনলার্জ না। সেটাও ৩-৪ বছর আগের কথা স্যার। কারণ আমাদের একটা বয়সের ফ্যাক্টর আছে প্রস্টেট নিয়ে, প্রস্টেটের সাথে বয়সের একটা সম্পর্ক আছে। আফটার স্যার, 60, বুঝছেন, বলতে গেলে আমি মনে করবো যে 50% পুরুষদেরই, বুঝছেন, এই প্রবলেমটা দেখা যায়, বুঝছেন, আফটার 60 স্যার, এই স্যার, স্যার। প্রবলেমটা। মানে আপনার প্রস্টেট এনলার্জমেন্ট আমি মনে করি আছে। এটা হচ্ছে আপনার মেইন আচ্ছা স্যার, কারণ। আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ। হচ্ছে মেইন কারণ যে আপনি পেশাব ধরে রাখতে পারতেছেন না, এবং বারে পেশাব হয় বেশি রাত্রে, বুঝছেন, এটা হচ্ছে মানে কাপড় অনেক সময় কাপড়ে লেগে যায়। মানে যেতে কারেক্ট, বাথরুমে কারেক্ট। ঢুকতে পরে হ্যাঁ, এটুক হ্যাঁ, সময়ের মধ্যে আরকি। ইয়েস, কারেক্ট। এটা হচ্ছে প্রস্টেট এনলার্জমেন্ট একটা সিম্পটম। এখন স্যার, আপনার বয়স তো 66, আমি আপনাকে রিকমেন্ড করব, পিসিএ একটা টেস্ট আছে, পিসিএ, প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, বুঝছেন, এই টেস্ট আপনি করান, এটা করতে হবে। পিটিএ, পিএসএ, প্রস্টেট, পিপিএসএ। না পিপি না, পিএসএ, প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, পিএসএ। আমার ভিডিও আছে প্রস্টেট স্যার আছে এনলার্জমেন্ট স্যার, নিয়ে, আছে স্যার, ওইটা হ্যাঁ। দেখেন, ওইখানে লেখা আছে এই টেস্ট আপনার করাইতে হবে এখন, কারণ যেহেতু বয়সের একটা জি স্যার, ফ্যাক্টর জি আছে, স্যার। বুঝছেন, আচ্ছা স্যার, আপনারই করাইতে হবে। এইটার জন্য আপনাকে সাপ্লিমেন্ট ইউজ করতে হবে, বুঝছেন। স্যার। আপনার এই প্রবলেমের জন্য একটা সাপ্লিমেন্ট আপনাকে ইউজ করতে হবে, এবং কেগেল এক্সারসাইজ করতে হবে বেশি। স্যার, হ্যাঁ, আমি স্যার এই যে নিয়মিত ব্যায়াম করি। না, নিয়মিত আমি ব্যায়াম করি একটা স্যার। স্পেশাল ব্যায়াম, শুধু এইটার জন্য স্পেশাল ব্যায়াম আছে, কেগেল বলা হয়, কে এ জি কিগাল ই ব্যায়াম এল আপনি দেখাইছেন। কিগাল রাইট, ব্যায়াম করে। আপনি দেখাইছেন। হ্যাঁ, এটা বেশ কয়েকবার আপনাকে করতে হবে, এবং একটা এই সাপ্লিমেন্ট লাগবে আপনার। সাপ্লিমেন্টটা স্যার একটু বলবেন? এইটা বিভিন্ন ধরনের আছে, প্রস্টেট ফর্মুলা বলা হয়, প্রস্টেট ফর্মুলা বিভিন্ন ব্র্যান্ডের আছে আর কি। যদি এইখানে 14 তারিখ আমাদের সেমিনার হবে, হয়তো বা রাসেল যদি আসে, আমি রাসেলের মাধ্যমে দিয়ে দিব, বুঝছেন, আপনি ওর সাথে যোগাযোগ করেন, ওর সাথে কালেক্ট স্যার, করে নিয়েন। আচ্ছা স্যার। ঠিক আছে। তাহলে এই একটা গেল। আমি ২-৩টা প্রবলেমের মধ্যে একটা প্রবলেম আর জানলাম। আপনার যে বললেন যে গ্যাসের প্রবলেম, তাই না, নাকি না? গ্যাসের প্রবলেম, ঠিক ওই যে গন্ধ, এটা ইদানিং হ্যাঁ, ওই হ্যাঁ, বিশেষ করে রাইট, করে। এটা এইটা হচ্ছে আপনার বাওয়েল মুভমেন্টের প্রবলেম আছে, বুঝছেন, বাওয়েল মুভমেন্টের প্রবলেম আছে, বাওয়েল মুভমেন্ট ঠিক মতো হচ্ছে না আপনার, মানে পায়খানা অ্যাকচুয়ালি ডেইলি ক্লিয়ার হওয়া উচিত, এবং গন্ধ থাকা উচিত না। মানে কি, আপনার গাট হেলথ নাই, আপনাকে হেলথি গাট করতে হবে, গাট হেলথ ইমপ্রুভ করতে হবে। এটার জন্য আপনার ফাইবার খাইতে হবে, প্রচুর পরিমাণ ফাইবার, এবং প্রোবায়োটিক্স, ভিটামিন D3, প্রোবায়োটিক্স এবং ফাইবার।
ফাইবারের মধ্যে সবচেয়ে বেস্ট আপনাকে রিকমেন্ড করতে পারি, আমাদের দোকানে হানি জাইদার আছে, হানি জাইদার এবং ইসবগুলোর ভুসি, বুঝছেন? মানে রাত্রে শোয়ার আগে, মানে সন্ধ্যার সময় খাবারের পরে, বুঝছেন, আপনাকে ডেইলি এই হানি সাইডার দিয়া ইসবগুলোর ভুসি, মানে 1 বড় চামচ ইসবগুলোর ভুসি, 1 বড় চামচ হানি সাইডার 300 মিলিলিটার পানিতে মিক্স করে ওইটা আপনি ডেইলি খাবেন। এরপর যদি আপনার এই প্রবলেম দূর না হয়, তাহলে আমাদের এখানে এপসম সল্ট থাকার কথা, এপসম সল্ট, এপসম সল্ট। আপনাকে এপসম সল্ট নিতে হবে। ওইখানে ইনস্ট্রাকশন আছে, ওই প্যাকেটে ইনস্ট্রাকশন আছে কিভাবে এটা করতে হবে, নিতে হবে। যদি আপনার এই সবগুলোর বসি আর হানি যদি কাজ না করে কনস্টিপেশনের, তাহলে আপনাকে ওই ওইটা করতে হবে। এপসম সল্ট করতে হবে, ইউজ করতে হবে। এই হচ্ছে Alright, আপনার সমস্যার সমাধান। এবং এনি হাউ যে কোনো ডাইজেশনের প্রবলেম, এটা 3টা কারণ থেকে আসে। একটা কারণ হচ্ছে আনন্যাচারাল খাবার, 2টা হচ্ছে পানি পান কম করেন, 3 নাম্বার হচ্ছে মুভমেন্ট কম, 4 নাম্বার হচ্ছে স্ট্রেস ম্যানেজ করতে পারেন না। এইগুলো আপনাকে করতে হবে, দূর করতে হবে। মানে খাবারটা নর্মাল খাবার খেতে হবে, পানি বেশি বেশি পান করতে হবে এবং স্ট্রেস দূর করতে হবে, মানে ম্যানেজ করতে হবে, স্ট্রেস ম্যানেজ করতে হবে। এবং আপনাকে ডাইজেশন একটা এনজাইম আমি রিকমেন্ড করবো, ডাইজেস্টিভ এনজাইম, মানে ইমপ্রুভ করার জন্য ডাইজেশন। এনজাইম কোনটা স্যার? আমাদের এখানে আছে ডাইজেস্টিভ এনজাইম HCl ঠিক আছে, এনজাইম, বুঝছেন? এনজাইম HCl আমাদের শোরুমে থাকার কথা। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ওখানে তো আছে, নির্দেশনা আছে কতটা খেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে লেখা আছে, লেভেলে ওইটা ফলো করবেন, জাস্ট ওইখানে ফলো করবেন। আর একটা আর তৃতীয় একটা পয়েন্ট ছিল স্যার, আর কি ছিল আপনার? ইডির প্রবলেম ছিল স্যার। ইডি প্রবলেম, দিস ইজ ডিফারেন্ট থিংস, বুঝছেন? স্যার ইডির প্রবলেম এটা হচ্ছে ডিফারেন্ট থিংস। এটা আপনি যখন এইসব প্রবলেম সলভ করবেন, কনস্টিপেশনের প্রবলেম সলভ করবেন, ডাইজেশন ইমপ্রুভ করবেন, যখন আপনি প্রস্টেটের প্রবলেমটা সলভ করবেন, আপনি আচ্ছা, ইডি আচ্ছা। প্রবলেমটা বলতে গেলে অটোমেটিক্যালি সলভ হয়ে যেতে, আপনার ব্লাড প্রেশার নাই, বুঝছেন? যাদের ব্লাড প্রেশার, ডায়াবেটিস, ওদের ইডি প্রবলেম একটা নর্মাল। যেহেতু আপনার এখন ব্লাড প্রেশার নাই, যেহেতু আপনার এখন ডায়াবেটিস নাই, এই জন্য আপনার যদি প্রস্টেট যদি হেলদি করেন এবং গাটকে যদি হেলদি করেন, আপনার ইডি আরম্ভ হবে ওই ব্রিথিং এক্সারসাইজের মাধ্যমে, নাইট্রিক অক্সাইড, মানে হামিং ব্রিথিং। আমার কয়েকটা ব্রিথিং প্রসেস আছে, বুঝলেন? হামিংটা বেশি বেশি করবেন। দেখছি স্যার, ওটা করি কি স্যার? হ্যাঁ, কিছু বেশি করি বেশি স্যার। করবেন, একবার না কয়েকবার হামিং, মানে নাইট্রিক অক্সাইড তৈরি করবেন, নাইট্রিক অক্সাইড তৈরি করবেন। আর আমার একটা ফর্মুলা আসবে, এখনো তৈরি হয়নি, বুঝছেন? মানে সেক্সুয়াল পারফরমেন্সের জন্য, বুঝছেন, ইডির জন্য। সেটা ওয়েট করেন, একটু সময় লাগবে ফর্মুলা। Thank you, আর thank you. না হয়, বুঝছেন, যদি এখানে রাসেল আসে, আপনাকে কিছু আমি দিব আর কি, মানে সাপ্লিমেন্ট, Thank you, মানে ইডির জন্য। thank you স্যার। ইউ ওয়েলকাম। স্যার আসসালামু আলাইকুম, আমি রাসেল স্যার। হ্যাঁ রাসেল, তুমি যদি আসো, স্যার একটু, জি স্যার। ওনার ওইটা নিয়ে আইসো, বুঝছো? ওনার যদি সাপ্লিমেন্ট লাগবে, ওগুলা তুমি নিয়ে যেতে পারবা। ওকে স্যার, ডান। জি আদাব। আমার বাবার সমস্যা নিয়ে আমি কথা বলতে চাই। আমার বাবার বয়স অ্যাকচুয়ালি দেখেন, আমি পেশেন্ট ছাড়া অন্য মাধ্যমে উপদেশ দেই না, বুঝছেন? আমি সবসময় পেশেন্ট সাথে সরাসরি করি, যেটা আপনি পারবেন না, বুঝছেন? এই জন্য আমার আমি বাবা তো আপনার দূরে না, দূরে এটা থাকে আমি তো। আমি উপদেশ দিতে পারবো না, বুঝছেন? আপনার কথার উপর আমি ভিত্তি করে, বুঝছেন, আমি উপদেশ দিতে পারবো না আপনার বাবাকে, সরি। কারণ আমি সরাসরি পেশেন্টের সাথে সরাসরি কথা বলি। কারণ আমি অনেক জিজ্ঞাসা করবো, আপনি উত্তর দিতে পারবেন না। কারণ না, আমি পারবো, আমি আপনি কিভাবে কিছুটা পারবেন? উত্তর দিতে পারবো। ওনার বডি তো আপনার বডি না, তাই না? আপনার তো সেপারেট, ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল। তবু স্যার একটু সমস্যা শোনেন, আমি আসলাম যেহেতু একটু কষ্ট ঠিক করে। আছে, বলেন। কিন্তু আমি উপদেশ আচ্ছা, আপনাকে নাও দিতে পারি। আমার বাবার বয়স হচ্ছে 76 বছর, 3 বছর মাল্টিপল মাইলোমা নামক এক ধরনের বুঝছি। ক্যান্সারে আক্রান্ত। হুম, আন্ডারস্ট্যান্ড। তো 2.5 বছর ধরে ইনজেকশনের মাধ্যমে কেমোথেরাপি দেওয়া হয়। এতে আমার বাবা ভালো ছিলেন, কিন্তু 3 মাস আগে
হঠাৎ করে মানে আবার অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পরে এবার আপনার হাই ডোজের কেমোথেরাপি দেওয়া হয়। এটা দেওয়ার পরে মানে বাবার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। খেতে পারে না। মানে কেমোথেরাপির যে কষ্টটা সেটা রাইট রাইট খুব রাইট বেশি। আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ। তারপর আমরা এই যে আপনার এই আমরা তো আপনাকে ফলো করি ৪-৫ বছর আগের থেকেই। তো মানে আমার পুরো ফ্যামিলি। তো সেখান থেকে আমার বাবাকে ওয়ান ডে মিল এই যে এখানে লিখলাম। বুঝছি। হ্যাঁ, মানে একদিনের যে ইয়েটা ওটা মানে বাবাকে ১ মাস করাই। করানোর পরে এখন বাবার কেমোথেরাপির কষ্টটা কমে গেছে। কিন্তু আমি জানতে আসছি যে এইটা আপনার কিভাবে করালে কতদিন করালে মানে ক্যান্সারটা আর ফিরে আসবে না এরকম? দেখেন অত্যন্ত ক্রিটিক্যাল সিচুয়েশন। নাম্বার নাম্বার ওয়ান হচ্ছে মানে বয়স, এজ, বুঝছেন, 76। শরীরের আচ্ছা। হিলিং সিস্টেম অটোমেটিক্যালি ডাউন, ইমিউন সিস্টেম ডাউন, বুঝছেন, অটোমেটিক্যালি। যদি ক্যান্সার নাও থাকতো, বুঝছেন, তবুও 76 ইয়ার্সে বুঝছেন সবকিছু ডাউন থাকে, বুঝছেন। এটা নাম্বার ওয়ান ফ্যাক্টর। নাম্বার টু মাচ বুঝছেন, কিমোথেরাপি, বুঝছেন, ইজ ড্যামেজ টোটালি, বুঝছেন, মানে হেলথি সেলগুলো ড্যামেজ হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। এইখান থেকে ওনাকে ফিরে আসতে, বুঝছেন, মানে অনেক কষ্ট হবে, অনেক কিছু করতে হবে, যেটা বাসায় বসে আমি জানি না কতটুকু সম্ভব, তবুও ট্রাই করেন। আমাদের যে HB21 আছে, এটা একবার হ্যাঁ, না খাওয়াচ্ছি। দুইবার ওটা খাওয়াচ্ছি। দুইবার নিতে হবে। টার্মারিক টি দুইবার নিতে হবে, বুঝছেন। এর মধ্যে আমাদের একটা ফর্মুলা তৈরি হবে, যারা আসে, যদি আসে, রাস্তায় আসে, আমি স্পেশাল ক্যান্সার পেশেন্টের জন্য ফর্মুলা তৈরি করছি। আপনাকে এই ফর্মুলা অনেকদিন কন্টিনিউ করতে হবে। দ্যাটস দ্য অনলি সলিউশন। আর ওয়ান ডে মিলটা এটা কতদিন আমার না, কন্টিনিউ মিল করতে তো হবে? অবশ্যই আপনাকে এখানে যে মিল আছে, এখন ওনার ডাইজেশন আর স্বাভাবিক ক্ষমতা, খাবার কারণ কি খাওয়ানো যাবে না বাবাকে? নো মোটেই নো খাওয়ানো যাবে না। আপনার বাবাকে সম্পূর্ণ বডিকে অ্যালকালাইন স্টেজে রাখতে হবে। আর মানে কি, তার জন্য নতুন প্রোটোকল, বুঝছেন, মানে বেকিং সোডা কিভাবে নিতে হয় ক্যান্সার পেশেন্টের জন্য একটা ভিডিও আছে, আপনি ওটা দেখে নেবেন। ক্যান্সার পেশেন্ট, আমার ভিডিওগুলো দেখেন ক্যান্সারের জন্য, ওইখানে হ্যাঁ, ওটা লেখা আছে দেখেছি। বডিকে আমরা খাই অ্যালকালাইন ওটা। অ্যালকালাইন স্টেজে কিভাবে আনতে হবে। যদি অ্যালকালাইন স্টেজে আনতে পারেন, মিনিমাম 1-2 দিন যদি রাখতে পারেন 8.2 এর মধ্যে পিএইচ, তাহলে স্যার ক্যান্সার ওটা সেল কি ওনার শরীরে যা আছে। ঢাকাতে কি কোথাও মানে আমরা করতে পারবো? জিহ্বার ইয়ে দিয়ে নো থুতু নো দিয়ে আপনার বাসায় করতে পারেন, জাস্ট বেকিং সোডা, কিন্তু ওইটা ফলো করতে হবে। কিন্তু কথা হইলো ওনার শরীরের কন্ডিশন অ্যালকালাইন দেখতে হবে। টেস্ট টেস্ট করার জন্য এর কাছে যে পিএইচ অ্যালকালাইন স্ট্রিপ, পিএইচ স্ট্রিপ পিএইচটা। কিনতে হবে। পিএইচ স্ট্রিপ মানে একটা ইয়ের মতো, কাগজের মতো আছে, ওইটা আপনার আচ্ছা, পেশাব আর থুতু, বুঝছেন, ওই কাগজে দিলে, বুঝছেন, কাগজের রং চেঞ্জ হয়, তারপরে ওইখানে কম্পেয়ার করার জন্য একটা স্কেল থাকে, ওইটা ওটা কম্পেয়ার কিনতে করতে পারবো হবে। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে ওটা কিনতে পারবো। বাংলাদেশ জানি না, আছে কিনা, তো আমাদের এখানে আছে, আমার ক্লিনিকে আছে। মানে আপনাকে ওইটা নিতে হবে, ওইটা নিয়ে চেক করতে হবে যে পিএইচ, ওই ওইখানে একটা প্রোটোকল আছে, ওই প্রোটোকল ফলো করতে আপনার পিএইচ যদি রাখতে পারেন 1-2 দিন, মানে 8.2 বা 8 এটার উপরে, তাহলে ওনার শরীরে যে ক্যান্সারের সেল আছে সব মারা যাবে, এগুলো থাকবে না। কিন্তু এটা এটা লং টাইম, এটা 14 দিনের প্রোগ্রাম, কতদিন? এটা 14 দিনের প্রোগ্রাম, 2 সপ্তাহের প্রোগ্রাম। এরপরে আপনাকে আসতে হবে আমাদের নর্মাল, বুঝছেন, আমাদের যে ওয়ান ডে ডায়েট, বুঝছেন, এর মধ্যে আসতে হবে অল্প অল্প, কারণ ওনার ডাইজেশনের ক্ষমতা এত নাই যে বুঝে সবকিছু হজম করতে পারবে, বুঝছেন। এটি মানে আস্তে আস্তে অল্প অল্প করে এটা থাকতে হবে। মেইন কথা হচ্ছে সমস্ত টক্সিন থেকে ওনাকে মুক্ত রাখতে হবে। মানে টক্সিন 15 আমাদের দিন। কিভাবে আসে, হ্যাঁ, টক্সিন 15 কোথা দিন। থেকে আসে? বাতাস থেকে আসে, পানির থেকে আসে, খাবার থেকে আসে, বুঝছেন, টক্সিন আমাদের শরীরে ঢুকে। এর মানে কি, ওনাকে মানে টক্সিন মুক্ত খাবার দিতে হবে, যেগুলা আমি বলি ন্যাচারাল বা অর্গানিক, কোনো কেমিক্যাল এডেড খাবার ওনাকে দেওয়া যাবে না। প্রচুর পরিমাণে লেবু, বুঝছেন, অ্যান্টি অক্সিডেন্ট, আমলকি, এগুলা ওনাকে খাওয়াইতে হবে বেশি বেশি। আমলকি, লেবু মানে ভিটামিন সি জাতীয় খাওয়াইতে হবে। আপনি ক্যান্সারের ভিডিওগুলো দেখেন, এখানে সুন্দর মতো লেখা আছে, আমি বলছি একবার কিভাবে মানে ম্যানেজ হ্যাঁ, করতে হবে দেখেছি। ক্যান্সার কিন্তু পেশেন্টকে। আসলাম যে আপনার সাথে সরাসরি বললে যদি একটু সুবিধা হয়। আর কফি এনেমা করতে পারবে কিনা এই বয়সে? কফি আনামার যে কোনো বয়সে করতে হয়। কফি আনামার এখানে কোনো না, যদি মানে উনি ওজন অনেক কমফোর্টেবল। কম। ওজন আরো কমে যাবে কিনা? নো নো নো, কফি আনামা ওজন কমে না, দিস ইজ সম্পূর্ণ রং আইডিয়া, বুঝছেন। কফি আনাম নট ফর
weight loss. Coffee enema to clean your gut and clean your liver for that reason, not for weight loss. এগুলো সব মানুষের ভুল ধারণা। কফি এনেমা নট ফর ওয়েট লস, যে আপনার কফি এনেমা করলে আপনার ওয়েট লস হবে, নো। যাদের ওয়েট বেশি ওদের প্রবলেম লিভারে, ওদের প্রবলেম গাটে, ওদেরকে হেল্প করবে ওয়েট লস করার জন্য। কারণ হেলথি গাট, হেলথি লিভার থাকলে আপনার নর্মাল বডি, নর্মাল ওয়েট আসবে। কিন্তু আপনার নর্মাল বডি যদি থাকে, আপনার হেলথি গাট, হেলথি লিভার থাকে, আপনার নর্মাল ওয়েট থাকে, আপনি যদি কফি এনেমা করেন আপনার ওয়েট কমবে না, নেভার। মানে আপনি আবার ক্যান্সারের পেশেন্ট গুলো দেখেন, ভিডিওগুলো দেখেন, আপনার এখন টারমারিক টি বাড়াইতে হবে পরিমাণ, এবং এডাপ্টোজেন HB21 মাসা গ্রিন টি এগুলো পরিমাণ বাড়াইতে হবে, একবারে পরিবর্তে দুইবার ইউজ করতে হবে, রাইট? আর আরেকটা কথা স্যার, ওইটা কোথায় পাবো? মানে বাংলাদেশে কি ওটা পাবো আমি? এই যে পিএইচ মাপার পিএইচ টিপ না পাবেন না বাংলাদেশে, চিপটা পাবো না, না? ওটা আমাকে I don't think. ও I don't think. আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার। Thank you. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার, আসসালাম। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। আমি একজন অ্যাডভোকেট, পেশায় একজন আইনজীবী। স্যার, আমার বিগত 6-7 মাস আগে হঠাৎ করে পেটের মাঝখান দিয়ে প্রচন্ড ব্যথা। তো সেক্ষেত্রে আমি হসপিটালে গেলাম। তারা ইমার্জেন্সিতে আমাকে কিছু যে সার্জেল আর কিছু আলজিন যাই হোক, মানে ইনজেকশন আপনার দিলেন। কিছু দিছে, হ্যাঁ, আচ্ছা, ওকে। হ্যাঁ, পেট ভালো হয়ে গেল। তারপরে তার 2 মাস পরে আবার ব্যথা। তো গেলাম ওই প্রসেসে। তারপরে ওনারা আমাকে কিছু টেস্ট দিলেন। তার 2-1 মাস পরে আমি টেস্ট করালাম। তার মধ্যে ছিল হচ্ছে আল্ট্রাসাউন্ড আর অন্যান্য গ্যাসের টেস্ট দিয়েছিলেন, হ্যাঁ, এন্ডোস্কোপি। তো আল্ট্রাসাউন্ডে আসলো হচ্ছে ওই আমার পিত্তথলিতে পাথর ধরা পড়েছে। তো পাথরের সাইজ হচ্ছে 7 সেন্টিমিটার মাল্টিপল, আর একটা মনে হয় 10 সেন্টিমিটারের কাছাকাছি। এই হচ্ছে সমস্যা। তো ওখান থেকে মাঝে মাঝে গ্যাসের প্রবলেম হয়। তো এখন ওই আপনার একটা ভিডিও দেখেছিলাম আমি, যে গল ব্লাডার ফ্লাশ করে, সেখানে, হ্যাঁ, সেখানে আমি ভিডিওটা খুব মনোযোগ সহকারে 2-3 বার দেখেছি। সেখানে আপনি বলেছেন ওই যে ভিনেগার, অলিভ অয়েল দিয়ে মিক্সচার করে ফ্লাশ করা। তো ওই প্রসিডিওরটা আমার এই সিচুয়েশনে যাব কিনা, এই বিষয়ে আমাকে একটু সাজেস্ট করুন। এখানে লেখা আছে, যদি আপনার সাইজ যদি 3 সেন্টিমিটারের বেশি হয়, আপনি এটা করা ঠিক হবে না, বুঝছেন? আপনার অ্যাকচুয়ালি যে প্রবলেম মাল্টিপল, এবং আপনার একটা সাইজ অনেক বেশি, আপনাকে অ্যাকচুয়ালি ওদের কাছে যেতে হবে। আপনার কাজ করবে না এটাতে আপনার ক্ষতি হইতে পারে, মানে আপনার হইতে পারে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আমাদের দেশে যে সিস্টেম ল্যাপ্রোস্কোপির মাধ্যম দিয়ে, ইয়েস, কারেক্ট, দিস গুড। নাও এটা কি বলা হয়, আমি ভুলে গেছি, আল্ট্রাসাউন্ডের মাধ্যমে এটাকে করা হয়, রিমুভ করা হয়, অপারেশন ছাড়াই, বুঝছেন? মানে ল্যাপারোস্কোপির মাধ্যমে, হ্যাঁ, আল্ট্রাসাউন্ডের মাধ্যমে এটা করা হয়। এটা কি থাইল্যান্ডে ভালো করে? এই সম্বন্ধে আমার কোনো আইডিয়া নাই। তো লেটেস্ট যেটা আমি জানি যে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে এটাকে করা হয়, বুঝছেন, রিমুভ করা হয়। আপনি দেখেন যে বাংলাদেশে ভালো, বাংলাদেশে ওকে। আচ্ছা, তাহলে এখন এই মুহূর্তে এনিহাউ আপনাকে সার্জারি করতে হবে, এটা রিমুভ করতে হবে। আচ্ছা, এই মুহূর্তে আমার ডাইজেশন ভালোর জন্য কোনো সাপ্লিমেন্ট খাওয়া দরকার? আপনাকে এটা আগেই করতে হবে, আদারওয়াইজ আপনার ডাইজেশন ভালো হবে না, কারণ আপনার বাইল হচ্ছে না, বুঝছেন? আর বাইল ছাড়া আপনি যে কোনো তেল খাবেন, আপনি প্রবলেম সৃষ্টি করবে। আপনাকে তাড়াতাড়ি এটা করেন, এরপরে আপনাকে আমাদের ওই ফর্মুলাতে আসেন, মানে নরমাল খাবার, বডিকে অ্যালকালাইন স্টেজে রাখেন, যাতে আর পাথর না হয়। আগে এটা সলভ করতে হবে, আদারওয়াইজ অন্য কোনো প্রবলেম সলভ হবে না আপনার। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার, আমি ওয়ালাইকুম আসসালাম। একটু আগে ফোনে কথা বললাম আপনার সঙ্গে। আমি এডিশনাল এসপি নাসের। জার্ড, আইবিডি, ডাইজেস্ট প্রবলেম, যে বিষয় আইলিয়ামে আলসার ইন্টেস্টাইনের ভিতরে আর কি। আমার 2টা জিনিস আমি ভুলে গেছি স্যার আপনাকে বলতে। সেটা হচ্ছে আমি অ্যাপেল সিডার ভিনেগার আতিয়ার ভাইয়ের পরামর্শে আমি খেয়ে দেখছি, এটা আমার কোনো প্রতিক্রিয়া হয় না, বরং একটু গুড ফিল করি। ওটা কি নিব কিনা, আর কফি এনাইমা নিব কিনা, এই দুটা করবো কিনা?
দেখেন, দুইটা জিনিস যদি আপনার যে ভিনেগার খাওয়ার পরে, মানে আপনি যদি খালি পেটে 2 বড় চামচ আপনার ভিনেগার উইদাউট ওয়াটার খাওয়ার পরে যদি কোনো ডিসকমফোর্ট ফিল না করেন, দ্যাট উইল হেল্প ইউ। এটা কোনো সাইড এফেক্ট নাই, বুঝছেন তো? আর যদি ডিসকমফোর্ট ফিল করেন তখন এটা খাওয়া যাবে না। স্যার আমি আর পানির কফি সঙ্গে এনেমা অ্যালকালাইন পানির সঙ্গে না, অ্যালকালাইন আপনার পানির টেস্ট সঙ্গে আপনার টেস্ট করতে হবে আপনার স্টোমাকের সিচুয়েশন কি, আপনার আলসার আছে কিনা, আপনার গ্যাস্ট্রাইটিস আছে কিনা, বুঝছেন? এটা টেস্ট করতে হবে। নেক্সট আপনি বলছেন কফি এনেমা। যাদের আইবিডি আছে, বুঝছেন, যাদের কোলন ক্যান্সার আছে, আমি ওদেরকে রিকমেন্ড করি না মানে কফি এনেমা করার জন্য, স্যার কারণ ওটা ব্লিডিং হইতে পারে, বুঝছেন তো? স্যার আমার তো আলসারও আছে যে ওই যে বলছে ব্লিডিং হইতে পারে, এই জন্য কফি এনেমা নট রিকমেন্ডেড আপনার জন্য যাদের আইবিডি। স্যার তাহলে লিভার ডিটক্স থ্যাংক করার ইউ। ওষুধ করাবে স্যার। লিভারটা তো হচ্ছে লিভার ফর্মুলা একটা খান, কিন্তু এনি হাও আপনাকে আইবিডির জন্য আমি সবসময় বলি যে সবচেয়ে বেস্ট হচ্ছে আলট্রা ইনফ্লামেক্স। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আসাদ বলছি। আমি স্যার নিটল মোটরস লিমিটেডে চাকরি করি। স্যার আমার কয়েকটা প্রবলেম আছে। এর মধ্যে একটা হচ্ছে আমি ডক্টর জাহাঙ্গীর কবির স্যারকে দেখিয়েছিলাম। আচ্ছা, এখন তো আপনি স্যার বলছেন আমার অনেকগুলা প্রবলেম, এই যে আমরা এখন ডিসকাশন না, করলাম এতগুলা প্রবলেম, এর মধ্যে কি আপনার না কোনো এই প্রবলেম রয়ে প্রবলেমের গেছে? বাইরে স্যার। না এই প্রবলেমের বাইরে কিছু প্রবলেম ওকে, আমার সেটা আছে। বলেন। যেমন স্যার উনি আমাকে এক্সারসাইজ করতে বলেছিল, হ্যাঁ? তো আমার না, হাইট হচ্ছে আমি 5 ফিট। আপনার আপনি দেখেন, আপনি না এখন স্যার একটা আমার প্রবলেম বলেন প্রবলেমটা নাই। যেটা ওইটাই বলতেছি স্যার। আমার হ্যাঁ, হাইট প্রবলেমটা হচ্ছে বলেন। 5 ফিট 5 ইঞ্চি। হুম ওয়েট স্যার 67 কেজি ছিল। তো হুম আমি এক্সারসাইজ এবং ডায়েট করার পরে আমার ওয়েটটা কমে এখন 63.2 কেজি আছে। হুম তো আমি এই অবস্থায় কি স্যার আমি এক্সারসাইজ চালিয়ে যাব কিনা, মানে আমার ডায়াবেটিস আছে স্যার, ডায়াবেটিস এবং হার্টে একটা ব্লক আছে স্যার। দ্যাটস তো দ্য কোনো প্রবলেম। রিস্ক ওই আপনি কোনো ওইটা রিস্ক বলেন করানো যে হয়নি। হ্যাঁ, এর হার্টে জন্য ব্লক কি স্যার এটা। কোনো এক্সারসাইজে কোনো প্রবলেম হবে কিনা, মানে এই যে ওয়েটটা লেস হচ্ছে স্যার, বা আমি না, কিভাবে আমার ওয়েট আপনি বাদ দেন, হেলথ আপনার মেইন হচ্ছে হার্টে ব্লকেজ। হার্টে ব্লকেজ মানে কি, আপনার শরীরে ইনফ্লামেশন রয়ে গেছে। উইদাউট ইনফ্লামেশন ক্যান নট বি ব্লকেজ, বুঝছেন? এর মানে কি, আপনার শরীরকে ইনফ্লামেশন থেকে মুক্ত করতে হবে, দূর করতে হবে। এবং এই ব্লকেজের জন্য আমি সবসময় বলি যে আপনাদের কিছু সাপ্লিমেন্ট মাস্ট নিতে হবে, কারণ স্যার সাপ্লিমেন্ট করে একটু বলবেন স্যার। হ্যাঁ, সাপ্লিমেন্ট গুলা ডিরাইবোস, কোএনজাইম Q10, L-কার্নিটিন, ম্যাগনেসিয়াম, একটা মাল্টিভিটামিন, মিনারেল ফর্মুলা এবং krill অয়েল। এইটা হচ্ছে ব্লকেজ, যে কোনো ব্লকেজ, একটা থাকুক, 5টা থাকুক, 10টা থাকুক, এইগুলা মাস্ট আপনাকে ইউজ করতে হবে এই ব্লকেজ থেকে মুক্ত থাকতে হলে। স্যার আরেকটা প্রবলেম হচ্ছে ব্যাক পেইন এক্সারসাইজ, মানে ব্যাক পেইন আমার মানে বসে থাকলে অনেক সময় ব্যাক পেইন করে। এটার জন্য স্যার কোনো স্পেশাল কোনো ভিডিও আছে কি স্যার আপনার? অফকোর্স ভিডিও আছে, এক্সারসাইজ করতে হবে, ব্যাক পেনের জন্য স্পেশাল এক্সারসাইজ আছে। বডিকে অ্যালকালাইন স্টেজে রাখতে হবে। এনি পেইন, এনি জয়েন্ট পেইন, এটা হচ্ছে আপনার বডি অ্যাসিডিক। আপনার বডিকে করতে হবে, অ্যালকালাইন স্টেজে আনতে হবে এবং এসব এক্সারসাইজ করতে হবে, ব্যাক পেইন দূর হয়ে যাবে। আর আপনার যে মেইন প্রবলেম, এখন আমি যেটা বুঝতেছি যে আপনার ইনফ্লামেশন শরীরে রয়ে গেছে, ইনফ্লামেশন দূর করতে হবে। ব্লকেজ, এটা আপনার জন্য অত্যন্ত রিস্কি। আপনাকে ব্লকেজ দিয়ে চিন্তা করতে হবে প্রথম। স্যার ওই আপনার ওইগুলো নোট করতে পারিনি স্যার, সাপ্লিমেন্টারি গুলো আরেকবার বলবেন। অ্যাকচুয়ালি এসব নোট করে কাজ হবে না, আপনাকে অ্যাকচুয়ালি এটার জন্য মেটাবলিক কার্ডিওলজির উপর অনেকগুলো ভিডিও আছে, আপনি ওই ভিডিওগুলো দেখেন একটু ভালো মতো। ওকে স্যার। কাইন্ডলি রিকোয়েস্ট করি, কারণ এটা হার্টের প্রবলেম, বুঝছেন? ইউ মাস্ট সি দিস ভিডিওস, দেয়ার ইজ লট অফ ভিডিওস কার্ডিওভাস্কুলার ডিজিজের উপর, এবং আপনি এখানে বুঝতে পারবেন যে আপনার কি করতে হবে। এটা একটা স্টেপ না, এটা বেশ কয়েকটা স্টেপ আপনাকে কম্বাইন করতে হবে। আপনাকে এটার উপর অত্যন্ত সতর্ক হতে হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার বয়স 45। তো আমার সবচেয়ে বেশি যেটা সমস্যা আমি ফিল করি সেটা হচ্ছে যে আমার স্যার এই কফ
আমার প্রচুর কফ উৎপাদন হয়, আর মিউকাস মানে ঘন মিউকাস, তারপরে পাতলা মিউকাস দুইটাই আমার হয়। আমি যতটুকু বুঝি স্যার, আমার বয়স যখন 13-14 বছর ছিল তখন একবার টাইফয়েড হয়েছিল। ওই টাইফয়েডের পর থেকেই এই সমস্যাটা, কিন্তু পরবর্তীতে আমি অনেক ডাক্তার দেখাইছি, অনেক ডাক্তার বলে এটা কোনো সমস্যা না ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমি তো বুঝি এটা একটা আমার জন্য সমস্যা, এটা খুবই বিরক্তজনক একটা ব্যাপার। আমি কিন্তু স্যার সারাদিনও কাশি না, আমার এই গলায় কফ আসে, আমি এটা ঝেড়ে ফেলে দিই। আবার আমি কিন্তু ঠান্ডায় খুব ভালো থাকি, আমি মানে বরফের মতন যদি পানিও খাই আমার কোনো কাশ আসে না। আমার মনে হয় এটা আমি খুব ভালো ভালো ফিল করি। কিন্তু ওই একটা জিনিস, ওই সেলের সারা বছর যে কোনো ঋতুতেই এটা আসতেছে বাইর হচ্ছে, মানে এটা থেকে পরিত্রাণ পাওয়া স্যার কি মানে বুঝতেছেন না। আপনি আপনাকে কি খেতে হবে, আপনাকে ওই ভিনেগার, লেবু, বুঝছেন, ওই টি বেশি বেশি খেতে হবে। নাম্বার 2, আপনাকে জিঞ্জার, বুঝছেন, হানি জিঞ্জার টি খেতে হবে, লেমন গ্রাস টি। একটা ভিডিও দেখেন, এজমা ভিডিও আছে, ওইখানে লেখা আছে যে মিউকাস মানে যাতে কম বের হয়, এটার জন্য কি করতে হবে? আপনাকে এইসব টি বেশি বেশি খেতে হবে, বুঝছেন। নাম্বার 2, আপনাকে আর্থিং মানে একটু শহরের বাইরে যেখানে ডাস্ট নাই, মানে নাই, ওইখানে আপনি খালি পায়ে, বুঝছেন, মানে 40 মিনিট, 30 থেকে 40 মিনিট হাঁটতে হবে খালি পায়ে, বুঝছেন, মানে ফ্রেশ এয়ারে, যাকে বলা আর্থিং, বুঝছেন, মানে খালি পায়ে হাঁটতে হবে, ফ্রেশ বাতাসে হাঁটতে হবে। নাম্বার 3, আপনাকে অ্যাডাপ্টোজেন HB21 মাশা গ্রিন টি, টারমারিক টি, এই দুইটা আপনাকে একবারের পরিবর্তে 2বার নিতে হবে। আমার বইতে লেখা আছে একবার করে, বুঝছেন, টারমারিক টি একবার, অ্যাডাপ্টোজেন একবার, কিন্তু আপনাকে সকালে এবং বিকালে 2বার এটাকে ইউজ করতে হবে। এরপরে আপনি এক কাজ করতে হবে, সিরিঞ্জের মতো, বুঝছেন, যে ইঞ্জেকশন দেয়, মানে ওই ধরনের নিয়ে আপনি বেকিং সোডা মানে 200 মিলিলিটার পানিতে 1 ছোট চামচ বেকিং সোডা মিশাইবেন, মিশাইয়া এক নাক দিয়ে ঢুকাইবেন, বুঝছেন, এটা অন্য নাক দিয়ে বের হয়ে আসবে। এবং এই বেকিং সোডা দিয়ে আবার গড়গড়া করবে, মানে 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 বেকিং সোডা, বুঝছেন, মানে এটি। তখন আপনার দেখবেন যে এই মিউকাস কমে যাবে এবং আপনার এই প্রবলেম সলভ হবে। মানে বেকিং সোডা দিয়ে আপনার নাক, বুঝছেন, এক নাক দিয়ে ঢুকাইবেন, আরেক নাক দিয়ে বের হবে, এবং এটা দিয়া মানে ওই যে গড়গড়া গড়গড়া করা, তাই না, গড়গড়া বাংলায় বলে, তাই না, এই যে পানি দেওয়া মানে ভিতরে করা, এইভাবে আপনি কয়েকবার করতে হবে। আর ওই যে বললাম ওই জিনিসগুলা বেশি বেশি টি খেতে হবে, লেমন গ্রাস টি, হানি লেমন টি, ওই এজমা ভিডিওতে এগুলো সব লেখা আছে, ওই এজমা ভিডিওটা দেখেন, ওইখানে স্পেশালি বলা আছে যে মিউকাস কমানোর জন্য কি করতে হবে। স্যার আপনি একটা ভিডিওতে দেখছিলাম যে আপনি লিপ্রিনলের কথা বলছিলেন, যেটা অস্ট্রেলিয়ায় পাওয়া লিপ্রিনল, যায়। এটা স্পেশালি, হ্যাঁ, লিপ্রিনল স্পেশালি এজমার জন্য। এটা কি আমার জন্য দরকার নাই? আপনার আমি জন্য কি খেতে দরকার পারি? নাই, আপনি খেতে পারেন, ইটস ওকে, ফিশ অয়েল ইস এভরিবডি ক্যান টেক, বাট স্পেশালি এজমা পেশেন্টের জন্য ওইটা উপকারী বেশি। ও স্যার, যে আরটা হচ্ছে যে স্যার মানে আমি যদি এই অসুস্থ হয়ে যায় কোনো কারণে, এটা কিন্তু আমাকে আরো বেশি পেয়ে বসে। 2 নম্বর হচ্ছে আমার স্যার দুটো টেস্ট অ্যাকচুয়ালি কথা হলো অসুস্থ ফর হোয়াট ইউ উইল বি সিক। আপনার বডি যদি একটা স্টেজে থাকে, আপনি যদি আমার এই বইটা ভালো মতো পড়েন, বুঝতে পারেন এবং এটা ফলো করেন, ইউ ক্যানট বি সিক। স্যার আমি দুটো টেস্ট করাইছিলাম, কিন্তু আমার টেস্টে কিছুই মানে ধরা খায় না। একটা দেখেন, আপনারা এই টেস্ট সম্বন্ধে আমি এখানে বলা আছে, আপনারা খামাখা করতে যান টেস্ট, এইসব টেস্ট করে আপনারা নিজেরা স্ট্রেস দিচ্ছেন নিজেকে, আর স্ট্রেস আপনাদের শরীরকে ধ্বংস করতেছে। আই ডোন্ট নো, বুঝছেন, আমি তো জানি যে আমি যদি এই পথে চলি আমার কোনো প্রবলেম হবে না, আমি বরং চেষ্টা করবো যাতে আমি এই পথে থাকতে পারি, চলতে পারি। যদি আমি জানি যেটা হ্যাঁ 100% আমার কোনো প্রবলেম হবে না, আমি যদি এই পথে চলি, তাহলে আমার কিসের সন্দেহ থাকবে মনের মধ্যে, কিসের জন্য আবার টেস্ট করতে যাবো, ফর হোয়াট? আমি তো আজকে 10 বছর যাবো টেস্ট করি না, ফর হোয়াট আই শুড গো ফর টেস্ট? ইফ আই ফলো দিস গাইডলাইন্স, আমি জানি এই পথে আমার চললে আমার কোনো প্রবলেম হবে না, তো কিসের জন্য আমাকে আবার টেস্ট করতে যেতে হবে? এনি টেস্ট আপনারা যাবেন, আপনারা নিজেরা স্ট্রেস নিজেরা তৈরি করেন, আর স্ট্রেস আপনার শরীরকে ধ্বংস করবে।
যাদের স্ট্রেস ম্যানেজ না করতে পারবেন এবং দিচ্ছেন স্ট্রেস প্রচুর পরিমাণে, ওরা কিন্তু সুস্থ হবেন না। জি স্যার, শেষ কথাটা হচ্ছে আমার তো এটা প্রায় 30-35 বছর যাবত আমি এটাতে ভুগতেছি। তো এখন গত 5 বছর যাবত আমি একটা নতুন সমস্যায় পড়ে গেছি। আমি চোখের সমস্যা হয়, কারণ কাছে পড়তে গেলে এটা সমস্যা হয়। তারপর বিকালের দিকে চোখ ব্যথা করে, যখন একটু মেসেজ করি তখন একটু ভালো লাগে। এটা এখন আমাকে খুব একটা অস্বস্তি দিচ্ছে, চোখের এর ব্যাপারটা। মানে কি, এর মানে কি শরীরে আপনার ইনফ্লামেশন রয়ে গেছে, আপনার ব্লাড ভেসেল গুলা বুঝছেন, মানে ব্লাডের ভিসকসিটি বাইরে গেছে বুঝছেন, ব্লাড সার্কুলেশন ঠিক মতো হচ্ছে না। এই আপনার প্রবলেম গুলো বলতেছেন, দিস প্রবলেম ব্লাড সার্কুলেশন ঠিক মতো, আপনার ডেলিভারি সিস্টেম ঠিক মতো কাজ করতেছে না। এর মানে আপনাকে টারমারিক টি খেতে হবে বেশি বেশি, অ্যাডাপ্টোজেন স্যার গত 2 মাস SP20 মাছা গ্রিন টি খেতে হবে। স্যার গত 2 মাস যাবত কন্টিনিউ করছি। 2 তার মানে মাস আপনার কি বলেন, 2 মাসে কি শরীর সুস্থ হয়েছে? আপনার বছরের পর বছর শরীর অসুস্থ করছেন। আপনাদের কথা হচ্ছে আমাদের যে ট্রেডিশনাল মেডিকেল সায়েন্সের যে এটা কি বলা হয়, বাটপারি মেডিসিন আপনাকে দিল, আপনার হচ্ছে ইমিডিয়েট রেজাল্ট। মানে আমি এখন খাচ্ছি মাথা ব্যথার ওষুধ, মাথা ব্যথা নাই, আমি ভালো হয়ে গেছি। দিস ইজ নট ম্যাজিক। আপনার শরীর নষ্ট হচ্ছে বৎসরের পর বৎসর, আপনার শরীরের উপর অত্যাচার করে আসছেন। আপনার লাইফস্টাইল, আপনার খাবার অভ্যাস সব 2 নাম্বার। আর আপনি যাচ্ছেন 2 মাসে আপনার সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার জন্য। ইটস ইম্পসিবল। আপনি আমার ক্লিনিকে আসেন, হ্যাঁ ইউ ক্যান, বিকজ আপনি এগুলা বাসায় পারবেন না। কিন্তু আপনার বাসায় বসে 2 মাসে আপনাকে শরীর সুস্থ করে, এটা ইম্পসিবল। আমি সবসময় বলি মিনিমাম 3 মাস কিন্তু ফলো করতে হবে 100%। তখন আপনি 3 মাসে আপনি রেজাল্ট পাবেন। আর আমার এখানে আসলে আপনি রেজাল্ট পাবেন 1 মাসে। কি জন্য? এখানে সম্পূর্ণ আমার কন্ট্রোল থাকবেন, আমার আন্ডারে থাকবেন, যেটা থ্যাংক আপনার ইউ স্যার। বাসায় পারবেন না। স্যার থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শিবু চৌধুরী স্যার, আমার বয়স 47 ইয়ার্স। আমি ছোট থাকতে কনস্টিপেশন প্রবলেম ছিল, আর ডিসেন্ট্রি ছিল প্রায় হ্যাঁ, এখন আপনার যে প্রবলেমটা, আপনার পর কিন্তু অলরেডি ডিসকাস করা হয়ে গেছে এতে অনেক কয়েকবার অলরেডি। স্যার আমি আইবিডি, নামাজে গেছিলাম আইবিএস, তো, ডাইজেশন। হ্যাঁ আমি নামাজে গিয়েছিলাম তাই জন্য প্রথম থেকে আবার কয়েকটা মিস করেছি। তো স্যার আমার আচ্ছা ঠিক আছে। ক্লাস আপনার 8 যখন পড়ি আপনার বলেন এখনকার সিচুয়েশন, আপনার কি ফিল স্যার আমার করতেছেন, কি কি প্রবলেম? 99-এ ফিশার এবং পলিপ অপারেশন হয়েছিল। হুম। তো এরপরও কিছুদিন ভালো ছিল, এরপর আবার ব্লাড যায়। তারপর স্যার 15 সালে কোলোনোস্কোপি করা হয়। আচ্ছা। তখন ডাক্তার বললেন আইবিএস ডায়রিয়া আর ক্রনিক ফিশার, এই দুইটা উনি বলেছিলেন। তো উনি ওই যে মানে কোলোনোস্কোপি করার পর বলছে আইবিএস ডায়রিয়া, নট আইবিডি। কোলোনোস্কোপি করার পরে বলছে আইবিএস ডায়রিয়া বলেছে। ওকে, আইবিএস আন্ডারস্ট্যান্ড। বলেছে। ওকে স্যার 13 সালে আমি হঠাৎ করে অনেক ওয়েট লস হয়। আমি 67 কেজি ছিলাম তখন। আমি বর্তমানে 53 to 4, আরো কমে গেছিলাম, 48 কেজিতে নেমে আসছিলাম। তখন আমি অনেকগুলো টেস্ট করি, তারপর একজন দেখা গেলো যে আমার প্লাটিলেট লেভেলটা কম থাকে 119 120। তখন হেমাটোলজিস্টের কাছে যাই, উনি বোন মেরু করার পর উনি বললো যে ওই যে আইটিপি। তো আইটিপি হলো আমার প্লাটিলেট লেভেল লাস্ট 75,000 ছিল, সবচেয়ে কম নেমেছিল। বাকি 119 120 135 এরকমের মধ্যে থাকে। 2-3 মাস আগে 216 216 এমন ছিল। আর স্যার আমার তলপেটে গ্যাস হয়ে থাকে। তলপেটে গ্যাস যদি চলে যায় তাহলে টয়লেটটা ক্লিয়ার হয় মোটামুটি। আর দেখা যায় যে না হলে টয়লেট ক্লিয়ার হতে চায় না, মাঝে পায়খানা রাস্তা বের হয়ে আসবে দেখতাম। আবার বেশি প্রেসার দিলে আবার ব্লাড যায়। ইদানিং ব্লাড যাচ্ছে না, কিন্তু আবার অয়েলি ফুড, বেকিং আইটেম, দুধ, ল্যাকটোজ, ডেইরি ফুড এগুলি খেলে মানে আগে সবাই মোচড় দিয়ে টয়লেট হয়ে যেত। এখন যেটা হয় এগুলি চেষ্টা করে অ্যাভয়েড করার জন্য অনেক সময় খাওয়া হয়ে যায়, আর দেখা যায় তলপেটে গ্যাস হয়ে থাকে। আর মনে হয় যে আমি যেটা খাওয়া খাচ্ছি আমার আসলে খাবারটা থেকে আমি পুরোপুরি আমার শরীর পাচ্ছে না, শরীর উইক থাকে, চোখ বন্ধ হয়ে আসে। অনেক সময় কোথাও মিটিং এ বসলাম অথবা কথা বসে চোখ বন্ধ হয়ে আসতে চায়, আর হাত পায়ের মোটকা ফুটে। এই ধরনের আবার দেখা যাচ্ছে যে আমার অনেক কিছু মনে রাখতে পারি না।
এই সমস্যাগুলি হচ্ছে। আপনি দেখেন, আমি বেশিরভাগ আপনাকে বলতেছি, যেহেতু আপনার ডায়াগনোস অলরেডি আছে আইবিএস নিয়ে অনেকগুলা ভিডিও আছে, অনেকগুলা এই যে লাইভে আইবিএস নিয়ে অনেক কথা বলা হচ্ছে। আইবিএস দেখেন, আমি বলতেছি এটা প্রথম হচ্ছে খাবার দিয়ে তৈরি হয়, আনন্যাচারাল খাবার আমরা খাই, গাট হেলথ নষ্ট হয়, এখান থেকে আরম্ভ হয় আইবিএস এর প্রবলেম। এরপরে ব্রেনে যায়, আপনার ব্রেনের যে প্রবলেম আরম্ভ হয়। আপনি সবসময় এই নিয়ে চিন্তা করে থাকেন আইবিএস, আপনার খাবার ঠিক মতো হজম হচ্ছে না, শরীর খাবার ঠিক মতো পুষ্টি পাচ্ছে না, আপনার বিভিন্ন জায়গায় প্রবলেম, বুঝছেন? আপনি ডিপ্রেশন থেকে আরম্ভ করে আপনার তো কোনো খাবার হজম হবে না, মানে এইটি হবে না, এটা থেকে আরম্ভ করে আপনি অলওয়েজ মুড অফ, মানে আপনার জীবনটা মনে হচ্ছে একটা ইয়ের মতো। এখন এইটাকে ট্রিটমেন্ট করতে হলে আপনাকে প্রথম আরম্ভ করতে হবে, আপনাকে এই যে টেনশনে থাকেন আপনি অলওয়েজ, এইটাকে টেনশন থেকে মুক্ত হতে হবে, মানে প্যারাসিম্পাথিক নার্ভাস সিস্টেমে আপনাকে আসতে হবে, এবং একই সময়ে আপনাকে আইবিএস এর ট্রিটমেন্ট করতে হবে। আইবিএস ট্রিটমেন্ট হচ্ছে নাম্বার 1, ন্যাচারাল খাবার, যেই খাবারটা আপনার শরীর কমফোর্টেবল মনে করে। সব খাবার আপনি খেতে পারবেন না, প্রথম আপনাকে খাবার চুজ করতে হবে ন্যাচারাল খাবারের মধ্যে, যে কোন খাবারটা আপনার মোটামুটি ভালো লাগে, মোটামুটি আপনার বডি নিতে পারে, ওইখান থেকে আপনার আরম্ভ করতে হবে আপনার ট্রিটমেন্ট। এরপরে আপনাকে প্রোবায়োটিক্স দিতে হবে, হাই ডোজের প্রোবায়োটিক্স, এবং ভিটামিন D3 হাই ডোজ, মানে আপনাকে মিনিমাম সপ্তাহে 150, বুঝছেন, 1,50,000, বুঝছেন, হাজার IU, এর মানে কি আপনাকে 25,000 IU ডেইলি নিতে হবে ভিটামিন ডি, প্রথম 1 সপ্তাহে ডেইলি। এরপরে আপনার ডোজ কমাইবে, মনে করেন 50,000 IU নেক্সট উইকে, এভাবে। এরপরে আপনাকে বেশি বেশি করতে হবে ব্রিথিং এক্সারসাইজ, মানে প্যারাসিম্পাথিক নার্ভাস সিস্টেম থাকতে হবে। ট্রাই করবেন টেনশন দূর করা। আপনার টেস্টের কোনো দরকার নাই, কোথাও যাবেন না। আপনার যদি বেশি যত দৌড়াইবেন তত আপনার টেনশন আপনি নিজে তৈরি করবেন, তত আপনার অবস্থা আরো খারাপ হবে। ভালো হতে হবেই না, কি আপনাকে ভালো করতে পারবে না, আরো আপনার অবস্থা খারাপ হবে। এই জন্য বলি যে প্রথম বন্ধ করতে হবে দৌড়দৌড়ি, কোনো টেস্টের দরকার নাই। আপনাকে আমি বলতেছি টেনশন মুক্ত করেন, যেন কিভাবে পারেন। আমার অনেকগুলো ভিডিও আছে যে স্ট্রেস কিভাবে ম্যানেজ করতে হয়, ওইগুলা ফলো করেন। খাবারটা চুজ করেন, ন্যাচারাল খাবারের মধ্যে কোন খাবারটা আপনার বডি অ্যাকসেপ্ট করতে পারে। এরপরে কিছু ডাইজেস্টিভ এনজাইম জোগাড় করেন, প্রোবায়োটিক্স, হাই ডোজ ভিটামিন D3, দ্যাটস ইউর ট্রিটমেন্ট। এবং আর্টিচক আমাদের ইয়েতে আছে, বুঝছেন, আর্টিচক আপনার লাগবে, আমাদের দোকানে আছে আর্টিচক, ডাইজেস্টিভ এনজাইমও আছে, ভিটামিন D3ও আছে, এগুলো আপনার সবই আছে আমাদের এখানে। দ্যাটস ইউর ট্রিটমেন্ট। স্যার এগুলি সব কি এখানে পাওয়া যাবে, যেগুলো বলেন? হ্যাঁ, আমি যেগুলো বলছি পাওয়া যাবে, এখানে থাকার কথা, আমার জ্ঞান অনুসারে এখানে থাকার কথা। স্যার আমাকে লাস্টে যে MRI ডিফোগ্রাফি যেটাও করেছিল, তখন ডাক্তার আপনারা মাত্র কিছুক্ষণ আগে বললাম, আই ডোন্ট বিলিভ দেম, আই ডোন্ট লাইক দেম, আই ডোন্ট লাইক এনি টেস্ট। তাহলে আমাদের বর্তমানে টয়লেট দিয়ে আপনারা সব টেস্ট করে আপনার শরীরের অবস্থা এরকম করেন। আর আইবিএস এর প্রবলেম হচ্ছে মেন হচ্ছে স্ট্রেস, আর এসব টেস্ট হচ্ছে আপনার জন্য স্ট্রেস। এইসব টেস্ট, যেগুলো টেস্ট আপনার জন্য স্ট্রেস, যে পর্যন্ত স্ট্রেস ম্যানেজ না করবেন এই পর্যন্ত সুস্থ হবেন না। ওকে স্যার, তাহলে স্যার ইনশাআল্লাহ যে টয়লেটে যে সমস্যাটা, এই যে আশা করি যে খুব কষ্ট হয়। আপনি আমি যেগুলো বলছি এগুলো করেন আগে। ওকে স্যার, ওকে স্যার, আপনি যেগুলো করেন না এখনো, তাই না? থ্যাংক ইউ। জি স্যার, থ্যাংক ইউ স্যার, জাযাকাল্লাহ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার নাম মোহাম্মদ ওমর ফারুক। তো স্যার আমার বয়স হচ্ছে 30 বছর বর্তমানে। স্যার আমি আমার বয়স যখন 14 বছর তখন আমার স্মল পক্স হয়, এবং তারপর তার 1 বছর পর থেকে স্যার আমার হচ্ছে সোরিয়াসিস ডায়াগনোসিস হয় আর কি। তো 16-17 বছর যাবত আমি কন্টিনিউয়াসলি মেডিসিন খেয়েছি। তো আমি এর মধ্যে মাঝে মাঝে গ্যাপ দিয়ে মেডিসিন খেয়েছি। তো স্যার আমি অলরেডি মেথোট্রেক্সেট এবং হচ্ছে অ্যাসিট্রেটিন, এই 2টা ডোজ অলরেডি আমার মানে নেওয়া হয়েছে আর কি, মাল্টিপল টাইমস বিভিন্ন ফিজিশিয়ানের আন্ডারে।
এবং এতে দেখা যায় মাঝে মাঝে স্যার কাজ করে, মাঝে মাঝে আমার এটা কাজ করে না। তো এবং রিসেন্টলি যেটা হয়েছে সেটা হয়েছে স্যার আমার হচ্ছে আঙ্গুলগুলো ফুলে যাচ্ছে আর কি। তো আঙ্গুলগুলো ফুলে যে স্টিফনেস আছে, তো আমি যখন ডক্টরের কাছে গেলাম, তারা রিউমেটোলজিস্টের কাছে আমাকে রেফার করলো এবং তারা বললো আমার হচ্ছে আর্থ্রাইটিসও ডেভেলপ করতেছে আর কি। তো যখন আমি যখন এক্সরে করালাম তখন রেডিওগ্রাফিক্যাল কিছু চেঞ্জ ওইখানে আমি অলরেডি দেখতে পেয়েছি এবং আমার কাছে মনে হচ্ছে যে স্যার আমার সাইনোফিয়াল স্পেসটা একটু ন্যারো হয়ে গেছে এবং কার্টিলেজও মনে হয় কিছুটা ড্যামেজ হয়েছে আর কি। তো স্যার আমি এতদিন হয়তো বা এটা নিয়ে অতটা টেনশনে ছিলাম না, আমার স্ট্রেস লেভেলটা অনেক কন্ট্রোলে ছিল, বাট আর্থ্রাইটিস ডেভেলপ করার পর থেকে স্যার আমি স্ট্রেসটা কোনোভাবে ম্যানেজ করতে পারতেছি না। তো এরপরে স্যার আমি আপনার গাইডলাইনটা কিছুটা ফলো করার চেষ্টা করতেছি, পুরোপুরি ফলো করতে পারতেছি না। কিন্তু স্যার আমার একটা প্রশ্ন ছিল যে যদি আমার কার্টিলেজ ড্যামেজ হয়ে থাকে বা যদি কোনো চেঞ্জ এসে থাকে আমার অলরেডি, যদি জয়েন্ট গুলোতে চেঞ্জ চলে আসে, সেক্ষেত্রে কি স্যার আপনার যে সাজেশন আছে সোরিয়াসিসের জন্য বা অটোইমিউন ডিজিজের জন্য, এক্ষেত্রে কি আমি স্যার এটার জন্য অন্য কোনো সাপ্লিমেন্ট বা এটাকে রিস্টোর করার জন্য কার্টিলেজটাকে মানে রিজেনারেট মাই করার জন্য? সাজেশন আমি বুঝছি আপনার যে আপনার হয়ে গেছে ওটা কমপ্লিকেশন, এটাকে হলো সরাইটিক আর্থ্রাইটিস, বুঝছেন? সরাইটিস থেকে এটা তৈরি হয়েছে। আর আমার যে গাইডলাইন সরাইটিস, এটা শুধু সরাইটিসকে ট্রিটমেন্ট করার জন্য। এখন আপনার কমপ্লিকেশনে চলে আসছেন, আপনি ট্রিটমেন্ট করতে হলে আমার ক্লিনিকে আসতে হবে, নো স্যার আদার ওয়ে। স্যার ক্লিনিকে আমার আসার আগে আমার যদি না আমার বলতেছে আমার অন্য কোনো নাই, বুঝছেন? সাজেশন উপদেশ নাই আপনার প্রতি, কারণ আপনি ওটা কমপ্লিকেশনে চলে আসেন আপনি। This not only psoriasis. You have psoriatic arthritis, not rheumatoid arthritis. This psoriatic arthritis. This is a complication, বুঝছেন? এটা অত্যন্ত জটিল। ওইখানে গাইডলাইন যেটা আছে psoriasis করুন, কিন্তু এটা উপকার আপনি পাবেন, কিন্তু এইখানে আরো কিছু অ্যাড করতে হবে যেটা বাংলাদেশে আপনার নাই, পাবেন না। জি স্যার। স্যার এখানে বাংলাদেশে কি তাহলে স্যার আমি ট্রেডিশনাল যে ট্রিটমেন্টটা আছে, আমাকে বলেছে জ্যাক ইনহিবিটর, বলেছে আমাকে জ্যাক ইনহিবিটরের প্ল্যান তারা করেছে রিউমাটোলজিস্টরা, এবং স্যার আমি চেন্নাই অ্যাপোলো এটাতেও দেখেছি আর কি, তারা আমাকে লং টার্মের জন্য এই সেম সাজেশনই দিয়েছে টোফাসিটিনাব। They তো cannot আমি help you. They cannot help you. You can spend your money, and for time being you can get some ওইটা উপশম পাইতে পারেন। ডে বাই ডে এটার অবস্থা আরো খারাপ হবে, আরো বিভিন্ন জয়েন্টে যাবে। I don't want to tell you anything. This is your choice, what you want. স্যার তাহলে স্যার বর্তমানে স্যার আমি যে গাইডলাইন গুলো আছে ওটাই ফলো করব এবং ইনশাআল্লাহ যখন স্যার আমি Yes, correct. I recommend you like this. জি স্যার। স্যার আচ্ছা, ধন্যবাদ স্যার। Thank you. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আমার ওয়াইফের দুই একটা মেজর প্রবলেম নিয়ে আসছি। ও No, আশা no, করি no, ইচ্ছা no, 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 no. Sorry. I cannot advise স্যার একটু for জাস্ট your. আমার একটা No, কথা no, no, শুনুন no, স্যার। no, no, no. আমি কিছুক্ষণ আগে বলছি ক্যান্সার বলছি, আমি উপদেশ দেই, যার সাথে আমি কথা বলি শুধু তাকেই, অন্যের স্যার মাধ্যমে, বুঝছেন? আই ডোন্ট ডু এনিথিং, বুঝছেন? কারণ এটা মাই রেসপন্সিবিলিটি, বুঝছেন? কারণ আপনার যেটা আমাকে বলবেন, আমি অনেক কিছু জিজ্ঞাসা করবো যেটা আপনি উত্তর দিতে পারবেন না। Then how I can advise you? Some স্যার আমি ইনশাআল্লাহ আমি তো problem ওর আছে। সাথে থাকি, যেহেতু হাজবেন্ড স্যার ইনশাআল্লাহ পারবো। দুই একটা No, কথা no, বলি no, স্যার। no. You cannot answer. I don't consult any, বুঝছেন, body without see patient. স্যার ওর কয়েকটা ওটি হয়েছে, তো স্যার ওর আসার ইচ্ছা ছিল, কিন্তু লং টাইম সেশন শুনে ও বলছে তুমি যাও ইনিশিয়ালি, পরে আসবে No, no, no. ইনশাআল্লাহ। This is not negligible. বুঝছেন? এর মানে কি? She is not loving herself. She sent to you. You go and talk with the doctor and find the solution. This is not right ঠিক আছে way. স্যার, আমি আই ট্রাই মাই বেস্ট স্যার। তাহলে আমার একটা কোশ্চেন আছে। আমার ছেলে এবার এসএসসি পরীক্ষা দিবে ইনশাআল্লাহ। ওর বয়স 16 স্যার। হ্যাঁ, ওর ওই দেখেন, আবার নাকে আপনার কথা বলেন, আপনার কি প্রবলেম? I can talk only regarding you. I cannot talk regarding your son or your wife. What if you any problem? I can talk with you. দেখেন, আমি বলছি এই জন্য বলছি, ফ্যামিলি হেলথের জন্য আপনাকে এই বইটা ফলো করতে হবে। বইটা বারে বারে পড়ে সবাইকে পড়তে বলেন। বইতে কি লেখা আছে এগুলো জাস্ট ফলো করতে চেষ্টা করুন। দেখবেন যে শরীরের 70টা প্রবলেমের মধ্যে প্রত্যেকটা প্রবলেম আস্তে 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 সলভ হবে। আর যদি স্পিড আপ করতে চান তাড়াতাড়ি, তাহলে আমার ক্লিনিকে আসতে হবে। দিস ইজ মাই থ্যাংক ইউ স্যার। অনলি সলিউশন, থ্যাংক ইউ বুঝছেন? স্যার। আমি আপনাকে বইটা রাখেন সাথে, বইটা ফলো করেন।
এটা পড়ছে স্যার, আমি নিয়ে গেছি। থ্যাংক ইউ স্যার। that means try to follow this one, you will guaranteed problem solve হবে। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আমার আসসালাম। বয়স 32 স্যার। আমার প্রবলেমটা হলো স্যার হাইপোথাইরয়েড স্যার উইদাউট অ্যান্টিবডি স্যার। এখন স্যার এটা থেকে স্যার অনেক প্রবলেম হয় স্যার, অ্যাংজাইটি, ডিপ্রেশন স্যার, অকারণেই স্যার মেজাজ থাকে পুরো বডিতেই স্যার, কোনো প্রকার শান্তি পাওয়া যায় না স্যার। আপনি তো স্যার জানেনই স্যার এটা সব প্রবলেমের একটু স্যার। খাওয়া দাওয়ার অভ্যাসটা বলেন, কি খান? এটি খাওয়া দাওয়া ইনসুলিন স্যার নরমালি স্যার বাইরের না, খাবার দাবার অত এখন না, খাই না। এখন না, আগে মানে আপনি যখন না, যৌবন বয়সে মনে করেন 17-18 হ্যাঁ, বছর, ওই সময় আপনি কি লাইক তখন করতেন, কি স্যার খাইতেন? বাইরের ফাস্ট ফুড খেতাম না, কিন্তু স্যার তখনও স্যার মাছটা অত পছন্দ ছিল না, মানে ভেজিটেবলটা পছন্দ ছিল আর কি, দুধ ডিম ওগুলো তেমন খেতে পারতাম না, এখনো স্টিল খেতে পারি না স্যার। মানে আপনার কি ভাত রুটির প্রতি আসক্ত ছিল? মানে সাদা ভাত, সাদা রুটি বেশি বেশি খাইতেন, পরোটা না না স্যার, এসব রুটি খাইতেন নাকি? সুজি পরোটা এসব খাওয়া হতো না স্যার। এমনিতে স্যার আমার আম্মারও আছে হাইপোথাইরয়েড। এখন দেখেন, আমি হাইপোথাইরয়েডের একটা কারণ হচ্ছে প্রথম ইনসুলিন রেজিস্ট্যান্স, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মেইন কারণ। এরপরে রয়ে গেছে ভাইরাল কারণ, বুঝছেন? ভাইরাস থাকতে পারে, অন্যান্য স্ট্রেস থাকতে পারে, বিভিন্ন কারণ থাকতে পারে। হাইপোডাইনামিক্স মানে কি, আমি সবসময় বলি যে বডি টেম্পারেচার যদি আপনার লো থাকে তাহলে আপনার হাইপোথাইরয়েড হবে। এই জন্য বলছে বডি টেম্পারেচার চেক করেন, আমার একটা ভিডিও আছে, বুঝছেন? বডি টেম্পারেচার চেক করেন। আর বডি টেম্পারেচার বাড়ানোর একমাত্র পদ হচ্ছে এক্সারসাইজ করা, সূর্যে থাকা, ওজন সাউন্ড, আবার ফার ইনফ্রারেড সাউন্ডে যাওয়া, মানে বডি টেম্পারেচার বাড়াইবেন, দেখবেন যে আপনার থাইরয়েডের ফাংশন ভালো হয়ে গেছে, বুঝছেন তো? যদি আপনার ডায়াবেটিস না থাকে, আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স না থাকে, আপনার ভাইরাল ইনফেকশন না থাকে, মানে অন্যান্য কোনো মেজর স্ট্রেস না থাকে, তাহলে আপনার এই বয়সে আমি মনে করি আপনার হাইপোথার্মিয়া, মানে আপনার বডি টেম্পারেচার লো। আপনি চেক করেন, সুন্দর ভিডিও আছে যে 10 দিন আপনার বডি টেম্পারেচার 3 বার, সকালে, দুপুরে এবং বিকালে চেক করেন এবং গড় করে দেখেন যে আপনার বডি টেম্পারেচারটা লো না নরমাল। যদি নরমাল থাকে তাহলে চিন্তা করতে হবে আপনার শরীরে কোনো ভাইরাল ইনফেকশন রয়ে গেছে, আর না হলে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স রয়ে গেছে, না স্যার এখন হলে স্যার আপনার স্ট্রেস। সুগারটা অনেকবার চেক করছি স্যার, কোনো সুগার নেই আল্লাহর রহমতে। এখন স্যার তাহলে আপনি অন্যান্য কোনো টেম্পারেচারটা প্রবলেম চেক করেন, টেম্পারেচার চেক করেন, আপনার বডি জি টেম্পারেচার চেক স্যার, করেন, দেখেন কি। আর যে বডি জি লো স্যার, হয় অত্যন্ত ইজিলি সলভ করা, আপনাকে ব্যায়াম করতে হবে, সূর্যে থাকতে হবে, যদি ফার ইনফ্রারেড সাউন্ড আর সুযোগ থাকে ওইটা ইউজ করতে হবে। দ্যাটস ফিনিশ, নো নিড এনি মেডিসিন। জি স্যার। এখন স্যার আমি স্যার বডি টেম্পারেচার চেক করলাম স্যার। এখন স্যার আমি তো স্যার মানে যেহেতু অ্যান্টিবডি নাই, এমনিতে স্যার আমাদের ডক্টর তো বলে স্যার যে আনটিল ডেথ মানে মেডিসিন খেয়ে যেতে হবে। কিন্তু স্যার আমি স্যার আপনার ন্যাচারাল মেডিসিনে কি স্যার কখনো আমি কি স্যার আমাদের কথা বলে আমাদের ডক্টররা বলবে, ওদের জন্য দরকার হচ্ছে পয়সা, বিজনেস, দে শুড সেল মেডিসিন, দে শুড সেন্ড ইউ মেনি মেনি টেস্ট, and you should make appointment, you should pay money, they need it. If you not go them, they cannot earn money, so they should tell you like this, you should live like diabetes. Diabetes normal, you should live with diabetes whole your life. জি স্যার, They will tell you like this, others how they will survive, how they live. You should understand, we should understand. There is জি স্যার, no need any medicine, no need any doctors, no need any test until you are not in emergency. আমি শুধু বলি যদি আপনি ইমার্জেন্সি পেশেন্ট হন তখনই একমাত্র ওদের কাছে যাবেন, আদারওয়াইজ জি ওদের স্যার, কাছে যাওয়ার দরকার নাই। জাস্ট এই দরকার নেই বইটা স্যার। ফলো করেন, এই বইটা বারে বারে পড়েন, পড়ে দেন কি জি স্যার, লেখা আছে। এই বই যদি ফলো করতে পারেন আপনার হাইপোথাইরয়েড থাকবে না, চলে যাবে। জি স্যার, থ্যাংক ইউ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি ওয়ালাইকুম আসসালাম। জাকির হোসেন, স্যার আপনার একজন ভক্ত স্যার, আমি একজন সরকারি থ্যাংক ইউ ভেরি কর্মকর্তা মাচ। স্যার। স্যার আমি গ্যাস্ট্রাইটিসের রোগী 7-8 বছর পর্যন্ত স্যার, আর আমার গলব্লাডার নাই স্যার। তো আপনার ওই ভিডিও চালু থেকে স্যার আপনার আমি একজন ফ্যান ছিলাম। তো এখানে এসে স্যার অলিভ অয়েল, তারপর টার্মারিক টি স্যার, আর যে ব্ল্যাক রাইসটা খেয়েছিলাম। তো নরমালি ব্ল্যাক রাইস স্যার, ব্ল্যাক রাইস, অলিভ অয়েল বুঝছি, এবং হ্যাঁ বুঝছি। টার্মারিক টিটা স্যার। তো রেগুলার চেক করতে দিয়ে হঠাৎ স্যার দেখা যায় যে আমার ক্রিয়েটিনিন 1.6 ছিল স্যার, 1.6 2 সপ্তাহ আগে স্যার। তারপর কিডনি হাসপাতালে যাওয়ার পর ওরা আল্ট্রাসাউন্ড করতে দিয়েছে, তো আল্ট্রাসাউন্ডে দেখা গেল স্যার আমার
কোর্টেক্স ইকোজিটি অর্থাৎ মেডুলা এবং কোর্টেক্সের রং একই রকম হয়ে গেছে স্যার। তারপর 2 সপ্তাহ পর আবার কিডনি চেক করলাম, এখন স্যার নরমাল আসছে, অর্থাৎ 1.05 স্যার। এখন স্যার আমি যেহেতু স্যার ব্ল্যাক রাইস, টার্মারিক টি এবং অলিভ অয়েল স্যার খেয়েছিলাম, এখন আমার ভয় হইতেছে যে আসলে কি আমি টার্মারিক টি থেকে আমার কিডনি বাড়লো না ব্ল্যাক রাইসে বাড়লো স্যার, এইটা আমার সন্দেহ হইতেছে। টার্মারিক টিতে কিডনি বাড়ানো না, ব্ল্যাক রাইসও কিডনি বাড়ানো না, বুঝছেন? আপনি কিডনি বাড়ার আপনার দেখতে হবে আপনি স্যার আমার লিভারটা ভালো আছে এখন স্যার। এক নাম্বার কোভিড এর পরে, ভ্যাকসিনের পরে অনেকের বুঝছেন, সুস্থ লোকের বুঝছেন, মানে কিডনি ড্যামেজ, যারা ভ্যাকসিন নিছে 3-4টা ভ্যাকসিন যারা নিছে বুঝছেন, ওদের কিডনি বুঝছেন, অনেক পেশেন্ট এখানে আসছে বুঝছেন, nobody knows from where this problem come, বুঝছেন, this vaccine related problem কোভিড এর পরে এতে। স্যার আর কোন মতে স্যার আর আপনার যে ক্রিয়েটিনিন এত বুঝছেন, ক্রিয়েটিনিনের ভিডিও দেখেন আমার কিডনি ডিজিজ নিয়ে, আমি বলছি ক্রিয়েটিনিন নট এ ফ্যাক্টর ফর কিডনি ডিজিজ। ক্রিয়েটিনিন বিভিন্ন কারণে বাড়তে পারে, বিভিন্ন কারণে। আপনি যদি পানি কম পান করেন আপনার ক্রিয়েটিনিন বেশি হইতে পারে, জাস্ট পানি, আপনার পানির আপনি যদি ডিহাইড্রেশন শরীরে থাকে আপনার ক্রিয়েটিনিন বাড়বে। অনেকে ব্যায়াম টিয়াম করে বুঝছেন, ক্রিয়াটিন বুঝছেন মানে সাপ্লিমেন্ট হিসাবে নেয়, ওদের ক্রিয়েটিনিন শরীরে বাড়বে। যারা মাসল ওয়ার্ক বেশি করে ওদের কিডনি প্রবলেম নাই, কিন্তু ওদেরও বুঝছেন মানে ক্রিয়েটিনিন ব্লাডে বেশি থাকবে। যারা মনে করেন ব্লাড প্রেসার ওষুধ খাচ্ছে তাদেরও ক্রিয়েটিনিন বেশি থাকবে বুঝছেন। যারা কিডনিতে ইনফেকশন রয়ে গেছে ওদেরও বাড়তে পারে ক্রিয়েটিনিন। দিস ডিফারেন্ট ফ্যাক্টরস। আপনি দেখতে হবে কিডনি যদি নিয়ে চিন্তা থাকেন আপনাকে ইজিএফআর করতে হবে। দেখেন ইজিএফআর কি সিচুয়েশন, দ্যাট উইল টেল ইউ আপনার স্টেজ কোন স্টেজে আপনি আছেন সিকেডি। স্যার স্যার একটু বলি স্যার, ওই আল্ট্রাসাউন্ডে একটা কমেন্টস আসছে যে ল্যাটারিয়াল আর্লি নেফ্রোপ্যাথি স্যার, আবার বলবো স্যার? আমার আমি ডাক্তার, আপনি কি বলছেন আমি জানি বুঝছেন স্যার, এগুলো আমার দরকার নাই বুঝছেন। জানা আমি আপনি বলছি ইজি, আপনি যদি কিডনি সম্বন্ধে আপনি চিন্তিত থাকেন ইউ ডু জাস্ট ওয়ান টেস্ট ইজিএফআর, দ্যাটস অল স্যার। থ্যাঙ্কস স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাকে খুব পছন্দ করি, একদম অন্তরের অন্তঃস্থল থেকে আমি আপনাকে ভালোবাসি। আমি যখন ছোট ছিলাম আমার আব্বার তখন দেখতাম আব্বা কিছুদিন পর পর অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যায়। আমি তখন স্বপ্ন দেখতাম যে আল্লাহ আমাদের দেশে যদি এমন একজন ডাক্তার হতো যে ওষুধের মাধ্যমে না খাদ্যের মাধ্যমে চিকিৎসা দিবে, সে যে বলবে যে এভাবে চলো তাহলে তোমার রোগ হবে না। আমার মনে হয় আল্লাহ আমার সেই দোয়াটা কবুল করেছেন, আর সেই দোয়ার দূত হিসেবে আল্লাহ আপনাকে আমাদের মাঝে পাঠিয়েছেন। আমি এজন্য আমি আপনাকে অসম্ভব শ্রদ্ধা করি এবং ভালোবাসি। আমি আপনার গাইডলাইন মেনে আমি উপকার পেয়েছি। আমি স্যার 24 বছর বয়স পর্যন্ত কখনো কোনো রোগে আক্রান্ত হই নাই। আমি তখন গরিব ছিলাম। আমার মা আমাদের বাড়িতে যে অর্গানিক উপায়ে শাকসবজিগুলা করতেন ওগুলা খেতাম, আমাদের পুকুরের মাছ, আমাদের পালিত মুরগি এবং মুরগির ডিম এগুলো আমরা খেতাম। আমি কখনো অসুস্থ হইনি। আমার যদি একটু জ্বরও আসতো সেটা এমনিই ভালো হয়ে যেত, কোনো ওষুধ লাগতো না। আমি যখন আপনার ভিডিওগুলা দেখলাম আমি দেখলাম আপনি ঠিক এগুলাই বলছেন। তখন আমি আমার স্বামীকে বললাম আমি আজকে থেকে ওনাকেই ফলো করব, কারণ আমি ছোটবেলা থেকে যেভাবে লাইফস্টাইল লিড করেছি আমি অসুস্থ হই নাই। স্যার এগুলাই বলছে, এর মানে উনি ঠিক বলছে। তখন স্যার হঠাৎ করে আমার তখন বাচ্চা হলো, আমার বয়স তখন 26 বছর। বাচ্চা হওয়ার পর আমি করোনা ভ্যাকসিন নিলাম। তারপর স্যার আমার পিরিয়ড হলো, আর বন্ধ হয় না করোনা ভ্যাকসিনের পরে। তারপর আমি অ্যাডাপ্টোজেন 20 HP21 টার্মারিক টি কোকোনাট অয়েল এগুলা খেয়ে আলহামদুলিল্লাহ ডাক্তার আমাকে বলছিল বায়োপসি করো, তোমার ক্যান্সার হয়েছে, কেন বন্ধ হয় না। আমি অনেক টাকা খরচ করেছি কিন্তু আমি সুস্থ হইনি। তারপর আমার হাজবেন্ড আমাকে চিকিৎসা করা বাদ দিলেন। তারপর আমি আল্লাহর উপর ভরসা করে আপনার ফর্মুলাগুলো আমার লাইফে অ্যাপ্লাই করতে শুরু করলাম। আতিয়ার ভাই বলেছে আমি ভুলভাল করেছি, তবু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই রোগ থেকে মুক্তি দিয়েছেন। আমি এখন সুস্থ আছি। থ্যাংক ইউ, স্যার এখন আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। স্যার এখন আমার সমস্যা হচ্ছে যে আমি আমার স্যার এই যে 1.5 বছর আগে ধরা পড়েছে যে আমার গল ব্লাডারে একটা স্টোন আছে 3 মিলিমিটার। 3 মিলিমিটার। স্যার আমার বাচ্চা যখন গর্ভে আসছে আমি ভীষণ স্ট্রেসে ছিলাম।
ভীষণ Yes, স্ট্রেস ফিল understand. করতাম। Correct. আমি ভালোভাবে খেতে পারতাম না। আমার বাবা-মা মানে আমার বাবার বাড়ির রক্তের সম্পর্কের আসলে কেউ বেঁচে নেই। আমি ভীষণ স্ট্রেস ফিল করতাম। তারপর স্যার আমার এটা ধরা পড়ল। তারপর বাচ্চা হওয়ার পরে দেখি যে ১ বছর পরে দেখি যে আমার মানে বাথরুম ক্লিয়ার হচ্ছে না। মানে বাচ্চা হওয়ার ১ বছর পরেই আমার এই বুঝছি। স্টোনটা ধরা পড়েছে। হুম। তারপর স্যার আমি ডক্টরের কাছে গেলাম। উনি আমাকে একটা টেস্ট দিলেন এমআরআই, এই যে ডেফিকোগ্রাফি। এটাতে স্যার আমার আসছে anterior compartment small 0.05 সেন্টিমিটার cyst to seal is seen। আর আরেকটাতে আসছে যে এই যে posterior compartment আসছে small 2 সেন্টিমিটার anterior rectocele is seen। স্যার এই দুইটা কি প্রবলেম? দেখেন, যেহেতু আপনার আগে প্রবলেম ছিল, ব্লিডিং মানে আপনার পিরিয়ডের প্রবলেম ছিল, বুঝছেন, সেটা আগের ইগুলা রয়ে গেছে, বুঝছেন, মানে এটি এখন আপনার মেয়েদের সাধারণত প্রেগনেন্সির পরে, বাচ্চা হওয়ার পরে অনেক, বুঝছেন, ডিসব্যালেন্স মানে হরমোনাল ইমব্যালেন্স চলে আসে, শরীরে অনেক নতুন নতুন প্রবলেম দেখা যায়, বুঝছেন। হয়তোবা ডেলিভারির আগে আপনি এগুলো ফিল করতেন না, ডেলিভারির পরে মেয়েদের শরীরে অনেক অনেক পরিবর্তন আসে। এইগুলোর পরিবর্তন, বুঝছেন, এক এক জায়গায় এক একটা রিফ্লেকশন আসবে, বুঝছেন, সেইটা হইতে পারে, বুঝছেন, যে ডেলিভারির পরে আপনি বলতেছেন, আপনি নিজে বলতেছেন যে ডেলিভারির পরে আপনার কিছু কিছু প্রবলেম অ্যাড হয়েছে। এর মানে কি, এখন যদি আপনি আপনার ডেলিভারি বাচ্চা বয়স কত এখন? 3.5 বছর। 3.5 বছর। জাস্ট ইউ ফলো দিস বুক। আপনি এই বইটা ফলো করেন, 7টা গোপন সূত্র এগুলো সুন্দরভাবে লেখা আছে, এবং যেসব জিনিসগুলো খাবার আমি বলছি এগুলো নিষিদ্ধ, ওইগুলো জিনিস খাবেন না, এবং এই 7টা গোপন সূত্র ফলো করেন, অল ব্যালেন্স উইল কাম ব্যাক। শরীর যখন ব্যালেন্স চলে আসবে তখন আপনার এগুলো আস্তে দূর হয়ে যাবে। এখন স্যার আমার আরেকটা প্রশ্ন হলো যে এই যে স্যার আমার যে লিভারে মানে পিত্তথলিতে একটা পাথর ধরা পড়েছে, এটা 3 হচ্ছে মিলিমিটার। এসিডিটির একটা সিমটম, মানে এনি স্টোন, শরীরে কিডনি স্টোন হইতে পারে, গলব্লাডার স্টোন, এনি স্টোন, যে কোনো স্টোন, এটা হচ্ছে শরীর এসিডে। আর আপনি যে বলছেন স্ট্রেসে ছিলেন প্রচুর, মানে ইয়ের সময়, প্রেগনেন্সির সময়। স্যার আমি এখনো স্ট্রেসে, আমার হ্যাঁ, হাজবেন্ড ইয়েস, হসপিটালে ভর্তি। স্ট্রেস, কারেক্ট, স্ট্রেস এসিডিফাই ইওর বডি, স্ট্রেস এসিডিফাই ইওর বডি, বুঝছেন, যারা স্ট্রেস আছে তাদের বডি এসিডিক, বুঝছেন। এখন আপনাকে এইটা দূর করতে হলে, এটা আপনার অত্যন্ত, আমার গলব্লাডার ফ্লাশ যে একটা ভিডিও আছে, জাস্ট ওইটা করেন, আপনি এটা চলে যাবে, এবং বডিকে ট্রাই করেন অ্যালকালাইন স্টেজে রাখার জন্য। অ্যালকালাইন স্টেজে রাখার একমাত্র সহজ পদ হচ্ছে ডেইলি বেকিং সোডা উইথ লেমন বা ভিনেগার ইউজ করা, ব্রিথিং এক্সারসাইজ স্যার করা, আমার রেগুলার এক্সারসাইজ করা, এবং অ্যালকালাইন ওয়াটার এবং অ্যালকালাইন ফুড। এইটা হচ্ছে, এই 4 ভাবে আমার বডিকে সবসময় আমি একটা স্টেজে রাখবো, তখন আপনার এই প্রবলেম দূর হয়ে যাবে, থাকবে না, এবং বডি স্যার ব্যালেন্সে আসবে। স্যার আমার বয়স 28 বছর, আমি কি বেকিং সোডা নিতে পারবো? আপনার বডি এসিডিক, যাদের বডি এসিডিক ওদের মাস্ট বেকিং সোডা নিতে হবে, আচ্ছা বুঝছেন তো। জি আমি ও স্যার লেখা আমার আছে, সব জায়গায় লেখা আছে যে বডিকে অ্যালকালাইন স্টেজে আনতে হলে 4 ভাবে: অ্যালকালাইন ফুড, অ্যালকালাইন ওয়াটার, ব্রিথিং এক্সারসাইজ, এবং বেকিং সোডা। স্যার আমার মাঝে মাঝে কাদামাটির মতো পায়খানা হয়, এটা কেন হয়? স্ট্রেস, ইউ আর আন্ডার স্ট্রেস। স্ট্রেস এমন একটা জিনিস আমাদের সমস্ত বডিকে ড্যামেজ করে, ভিতর স্যার থেকে বাইরে। মিউকাসও আসে, মাঝে মাঝে মিউকাস আসে। ডাইজেশনটা নাই, মানে যারা স্ট্রেস আছে ওদের ডাইজেশন নাই, ওদের আইবিএস এর প্রবলেম। স্যার ইউ আমি ট্রাই টু সলভ ইউর স্ট্রেস। আর স্ট্রেস ম্যানেজ করার জন্য এই বইতে লেখা আছে, এবং যারা আমাকে ফলো করেন তারা জানবেন যে স্ট্রেস নাম্বার 1, স্ট্রেসফুল সিচুয়েশন থেকে আসতে হবে, চলে আসতে হবে। আপনার হাজবেন্ড হাসপাতাল আছে, আপনি একটু ডিপলি যদি চিন্তা করেন, হোয়াট আই ক্যান ডু, I can help, I can tell him, but I cannot, you see, too much thinking, but I cannot do anything. আপনি যেটা করার দায়িত্ব আপনার হাজবেন্ডকে বলেন, এবং ট্রাই করেন দুইজনেই আস্তে 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 স্টেপ বাই স্টেপ বইটা, যে কোনো শরীরের প্রবলেম, যদি ইমার্জেন্সি পেশেন্ট না হন, এই বইয়ের মাধ্যমে যে কোনো শরীরের প্রবলেম সলভ করা সম্ভব, যে কোনো।
স্যার আমার হাজবেন্ড এখন হসপিটালে ভর্তি, আমি কি তাকে কোকোনাট অয়েলটা খাওয়াতে পারবো? না, আমার কথা হলো সে কিসের জন্য হাসপাতালে? ফর হোয়াট? স্যার তার হচ্ছে গল ব্লাডারটা ফেলে দিয়েছে। তার স্যার ওই যে প্রথম দিন এখন টাইমটা অপারেশন, এখন কি অপারেশন হয়েছে নাকি? জি, জি। হ্যাঁ, কালকের আগের দিন হয়েছে। আন্ডারস্ট্যান্ড। আফটার, এর মানে কি আপনারও প্রবলেম গল ব্লাডার, ওনার প্রবলেম, এর মানে কি ইওর ফুড ইজ নট কারেক্ট, ইউ আর ইটিং অ্যাসিডিক এবং ইউ হ্যাভ স্ট্রেস, both of you have stress. আপনাদের খাবার ঠিক না এবং আপনারা স্ট্রেসে আছেন, এই জন্য আপনার দুইজনের এই প্রবলেম। স্যার আমার হাজবেন্ডের দেখলাম প্রস্রাব হচ্ছে কমলা রঙের, অরেঞ্জ কালার। তার পানি কম, ডায়াবেটিস ডিহাইড্রেশন নাম্বার 1। তার ডায়াবেটিস আছে। আর স্যার তার আসছে ও প্রথম দিন টাইম হচ্ছে 20.5। স্যার দেখেন, এটা কি প্রবলেম? ডায়াবেটিসের এখানে লেখা আছে ইনসুলিন রেজিস্ট্যান্স কিভাবে দূর করতে হয়। আমি তো বলতাছি যে আপনি আপনার স্বামীকে হেল্প করেন, সে যদি নাও বুঝে থাকে তাকে বলেন এই বইটা পড়ার জন্য 2-1 বার। বইটাতে যা লেখা আছে এক্স্যাক্টলি এটা ফলো করেন, আপনার দুইজনের প্রবলেম সলভ হবে। জি, জি স্যার, স্যার অনেক ধন্যবাদ। থ্যাংক স্যার ইউ। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাননীয় ডাক্তার সাহেব, আপনার কাছে আল্লাহ পাক আছে। আল্লাহ রসুল বলেছেন তলেবুল ইলমু ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমা, প্রত্যেক নরনারীর উপর ইলম শিক্ষা করা ফরজ। আরো বলেছেন জ্ঞান অর্জন করে চীন দেশে যাও। চীন দেশ শব্দ অর্থ চায়না দেশ, যে চিনি আপনার কালে এই জ্ঞান দিয়েছে, আমরা আসছি আপনার কাছে। ঘাস গোছার মধ্যে কি আছে এই জ্ঞান আপনার মধ্যে দিছে। আমি ডায়াবেটিকে নিবি আজ প্রায় 15 বছর মতন হলো। বহু চিকিৎসা করার পর আমি না কোনো কিছু উপসর্গ হয়নি। তো আপনার এই সাজেশন, আপনার এই ফরমাত করে অনেক উপকার আল্লাহ আমাকে দিয়েছে। এখন আমার পায়ে হালকা ধরনের পানি আছে, ঘুম হালকা ধরনের কম আছে, তারপরে পেশাব হালকা সব কমে আসছে। আপনার কাছে আসছি আলহামদুলিল্লাহ। আরো জ্ঞান পাওয়ার জন্য। আপনার কাছে এগুলো ব্যবহার করার পর আল্লাহ আমাকে অনেক সুস্থ রাখছে। এখন আমার ঘুম, তারপরে পায়ের পানি আর মাথা এইরকম খামলায় শরীর শক্তি হালকা। দেখেন, আপনি নিজে বলে আসছেন যে আপনার 15 বছর যাবত আপনি ডায়াবেটিস ভুগতেছেন। এর মানে কি আপনার ব্লাড সার্কুলেশন ঠিক মতো কাজ করতেছে না। যেসব প্রবলেমের কথা আপনি বলতেছেন এগুলা আপনার ব্লাড সার্কুলেশনের সাথে জড়িত। আপনাকে এখন ব্লাড সার্কুলেশন ঠিক করতে হবে এবং এইটা ঠিক করার জন্য বইয়ের শেষে দেখেন লেখা আছে ইনসুলিন রেজিস্ট্যান্স কিভাবে দূর করতে হয়। আপনাকে ট্রাই করতে হবে। বয়স কত এখন? আমার বয়স 70। তবুও আপনি ট্রাই করেন মুভমেন্টে থাকার জন্য। এখানে দেখেন লাস্টে কোথায় লেখা আছে যে ইনসুলিন রেজিস্ট্যান্স কিভাবে দূর করতে, আপনি ওইটা ট্রাই করেন। মানে 100% ফলো না করতে পারলো ট্রাই করেন আস্তে 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 স্টেপ বাই স্টেপ ওইটা ফলো করার জন্য। এবং আপনার অ্যাকচুয়ালি কিছু সাপ্লিমেন্টের দরকার, যেহেতু বয়স আপনার বেশি, আপনার অ্যাকচুয়ালি সাপ্লিমেন্টের দরকার আছে কিছু। অনলি শুধু এই খাবার বা এইসব দিয়ে আপনার হবে না, কারণ আপনার 70 বছর, আমাদের 70 বছর বয়সে আমাদের শরীরে হিলিং সিস্টেম অনেক উইক থাকে, ইমিউন সিস্টেম অনেক উইক থাকে। এইগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য সাপ্লিমেন্টের দরকার হয়। অনলি দিস বুক এবং আমাদের যে প্রোডাক্ট রয়ে গেছে, ইট উইল নট টু মাচ হেল্প ইউ আপনার বয়সের জন্য। মারহাবা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার বয়স স্যার 52। আমি আপনার প্রোডাক্ট বাংলাদেশে আসছে পর থেকে আমি আপনার প্রোডাক্ট খাচ্ছি। এমনিতে আমি এনার্জেটিক আছি, সুস্থ আছি, কিন্তু স্যার আমার একটা প্রবলেম ছিল অনেকদিন আগে। পেস্টে চামড়ার উপরে একটু ছোট ছোট হতো, এই ফুরার মতো। ওটা পরে ডক্টর দেখিয়েছিলাম অনেকদিন আগে, ওনারা বলছিল যে এটা চামড়ার উপরে কোনো সমস্যা নাই, আপনি এটা স্কার্ফ দিয়ে করেন। তো এটা তো দিন ছিল না, এখন আবার আছে, একটু স্কিনে একটু রাফ হয়ে গেছে এক সাইডে, আর একটা ফুরা আছে। এটা আমি আপনার টারমারিক টি, সোডা, কোকোনাট এগুলা খাচ্ছি। তো এগুলা খেলে চলে যাবে না আমার কোনো সাপ্লিমেন্ট লাগবে? আপনার সাপ্লিমেন্ট লাগবে না। আপনার বইটা 7 পর্যন্ত ফলো করেন এবং কোকোনাট অয়েল অ্যাপ্লাই করেন। ওই যে ফোড়া যেখানে হয়েছে, মানে আমি দিনে 1 চামচ করে খাবো? না, খাবেন না, ওইটা ইউজ করবেন। মানে ওখানে ইউজ করি স্যার, আমি পুরো শরীরে, আমি শীতে 2-3 বছর যাবত ওইখানে কয়েকবার ইউজ করতে হবে, মানে দিনে 4-5 বার, বুঝছেন? ওইখানে কোকোনাট অয়েল ইউজ করতে হবে দিনে 4-5 বার।
ইট উইল হেল্প। আচ্ছা স্যার, আমার আরেকটা প্রশ্ন, আমার ছেলে এবং বারেট লোকনার জন্য HB21 আপনাকে খেতে হবে 2 বার, 1 বার না 2 বার। এবং কোকোনাট অয়েল আপনি ট্রাই করেন একটু বেশি খাওয়ার জন্য। মানে আপনি যেহেতু মেয়ে মানুষ, সাধারণত আমি বলি যে 2 থেকে 4 চামচ, বড় চামচ, টেবিল চামচ একদিনে, মানে বিভিন্ন উপায়ে। আপনি 5 চামচ ডেইলি, 5 বড় চামচ বিভিন্ন উপায়ে এমনিও খেতে পারেন, শুধু একবারে না, 5 চামচ মানে সমস্ত দিনে। ভাতের সাথে খেতে পারেন, মানে চায়ের সাথে খেতে পারেন, যেভাবে আপনার ভালো লাগে আপনি ট্রাই করেন। গ্রিন টির সাথে 5 খাই, টারমারিক টির সাথে খাই, ইয়েস এমনিও করেন খাই, 5, রাতে ঘুমানোর হ্যাঁ সময় 5 খাই। বড় চামচ, 5 বড় চামচ ট্রাই করেন খাওয়ার জন্য। এবং ওই কোকোনাট অয়েল আপনি ইউজ করেন ওইখানে বেশ কয়েকবার, 4-5 বার মিনিমাম ডেইলি। আর আমি স্যার আপনার এখানে কিছু প্রোডাক্ট নিতে আসছি, আমার ছেলে লন্ডন যাবে ভাড়াট করার জন্য। তা আমি চাচ্ছি ওকে আপনার প্রোডাক্ট গুলো আমি বাসায় তো ইউজ করি, সবাই আমার ছেলে মেয়ে আমরা সবাই খাই। এখন আমি কোন কোন প্রোডাক্ট গুলো ওর সঙ্গে দিয়ে দিব আর কি? অ্যাকচুয়ালি যদি সামর্থ্য থাকে, আমি বলি এমন কোনো প্রোডাক্ট আমি পাঠাই নাই যেটা শরীরের জন্য দরকার না। আপনি বুঝছেন তো কি বলতেছি? যে এমন কোনো প্রোডাক্ট আমাদের এখানে নাই যেটা আমাদের জন্য দরকার না, সব দরকার আমাদের জন্য। এখন ডিপেন্ড করে যে আপনার ফাইনান্সিয়াল ইয়ের উপর কতটুকু আপনি না স্যার, অ্যাফোর্ড আমি করতে অন্য পারবেন। কিছু বাদ দিয়ে আপনার প্রোডাক্টই স্যার ইউজ করি। ইয়েস, আর স্যার আমি এনি কি প্রোডাক্ট, প্রত্যেকটা ভিনেগার প্রোডাক্টের ভিনেগারের দরকার, অলিভ অয়েলের দরকার, কোকোনাট অয়েলের দরকার, অ্যাডাপ্টোজের দরকার, বিভিন্ন ধরনের ফর্মুলা দরকার, বুঝছেন? যা দেখেন চোখের সামনে সবই দরকার অ্যাকচুয়ালি। আর ব্রেন ফাংশন ভালো হওয়ার জন্য আমার ছেলেকে কোন অ্যাডাপ্টোজেনটা দিব? MCT অয়েল, ঘি, কোকোনাট অয়েল। না না, অ্যাডাপ্টোজেন স্যার, অ্যাডাপ্টোজেন HB03 HB03, ইয়েস HB03, হ্যাঁ, ব্রেন ইয়েস ফাংশনের জন্য। এক্স্যাক্টলি, ইয়েস। আর কোকোনাট অয়েল আর ভিনেগারকে আমি প্লাস্টিকের বোতলে করে দিতে পারবো ঝাড়ে? অ্যাকচুয়ালি আই ডোন্ট রিকমেন্ড, মানে দেখেন না আমি পাঠাই বলছেন কাঁচের বোতলে, মানে প্লাস্টিক আমি লাইক করি না, আই ডোন্ট লাইক ওদের তো একটা প্লাস্টিক। ওয়েট লিমিটেড আছে, এখন আমি চাচ্ছি যে এখন মনে করেন আপনি দিতে পারেন, আবার এটা নিয়ে ওরা যাতে কাঁচের বোতলে আবার করে ফেলে, বুঝছেন? দ্যাটস ওকে, বুঝছেন কি বলছি? এখন আপনারা প্লাস্টিকের বোতল ইউজ করেন, যখন নিয়ে যাবে ইংল্যান্ডে যাওয়ার পরে আবার সেটাকে কাঁচের বোতলে, বুঝছেন, রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আজকে এখানে শেষ করতেছি আমরা। ভালো থাকুন, সুস্থ থাকুন। স্যার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আপনার আর ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের বিশাল ফ্যান। আপনাদের জন্য আমি তাহাজ্জুদে, ইতিকাফে, আমার নামাজে প্রতিনিয়ত দোয়া করি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আমাদের আসলে আশার আলো। আমরা খুবই অসুস্থ ছিলাম। এই ভ্যারাইটিস লট অফ ডিজিজ ছিল। হাজবেন্ডও হেল্প করতো না, ফ্রাস্ট্রেটেড ছিল। ওইখান থেকে আপনার কারণে উঠে আসছি আলহামদুলিল্লাহ। স্যার আমার একটু প্রবলেম ছিল। বিয়ের পর থেকে 5 বছর ধরে, 5-6 বছর হলো মেনস্ট্রুয়েশনটা একদমই বন্ধ। মাঝে হোমিও খেয়েছিলাম, একটু ভালো হয়েছিল, দেন আবার টানা বন্ধ। মুখের এদিকে থুতনির দিকে 2-3টা দাড়ির মতো আছে, সবসময় থাকছে। তারপর স্যার এই শীতের মধ্যে আমি কখনো সোয়েটার পরতে পারছি না, আমার গায়ে এত জ্বালা পোড়া। মানে নর্মাল টেম্পারেচার থাকে, আবার হঠাৎ করে গরম হয়ে যায়, তখন আমি গা টাচ করে দেখি প্রচন্ড জ্বর। এরকম মানে এটাকে হট ফ্লাশ বলা হয়। হ্যাঁ বুঝছি, পিএমএস। স্যার করেছিলাম ওই বালতি বা এই সেই ম্যানেজমেন্ট সিস্টেমের কারণে আমি 2-1 বার করেছিলাম, আমার ভালো লাগছে। মনে হচ্ছে সারা দিনে যে কোনো ওয়েদার আমি অ্যাডাপ্ট করতে পারছিলাম, আমার কাছে ভালো লাগছে, কিন্তু ম্যানেজ করতে পারছিলাম না। এটা কি এই প্রবলেম, এটা করলে সলভ হয়ে যাবে? নো নো নো, আপনার এটাকে বলা পিএমএস, পোস্ট মেনোপজাল সিনড্রোম। মানে এটা আমার একটাই বেবি, আই এম 36 ইয়ার্স ওল্ড নাও। আমার আর কোনো কনসেপ্টও হলো না, বাচ্চাও হইলো না। ইয়েস, মানে আপনার হরমোনাল ইমব্যালেন্স, আপনাকে একটা সাপ্লিমেন্ট লাগবে, বুঝছেন, আপনার ক্ষেত্রে। জি স্যার, জি স্যার। আর স্যার আমার নাকের পলিপের জন্য হোমিও খেয়েছিলাম। নাকের ডান নাকটা সবসময় পলিপটা অনেকখানি বেড়ে গেছে। আর নাকে যখন আমি এক নাক দিয়ে টান দিয়ে শ্বাসটা নেওয়ার চেষ্টা করি দেখি বাজে, আবার অন্য নাকেও দেখি অল্প অল্প শ্বাস যায়। পলি যদি হয় আপনার, এটা আমি মনে করি সার্জিক্যাল, এটা আপনার রিমুভ করা উচিত। স্যার আমি কোনো সার্জিক্যাল ওইভাবে যেতে চাচ্ছি না, নো না, মেডিকেশন। এটা মাইনর সার্জিক্যাল, এটা বুঝছেন, মাইনর, বুঝছেন, এটা কিছুই না। এটা স্যার উইদাউট এই সার্জিক্যাল আমি এটা কি কিউর করতে পারবো না?
না এমনি কিউর না হইতে পারে বুঝছেন, ও কারণ একটা পলিপ মানে কি অনেক স্টেজ পার হয়ে গেছে অলরেডি বুঝছেন, আচ্ছা ন্যাচারাল তাহলে ওয়ে বুঝছেন। কিছু কিছু কি ক্ষেত্র করতে হবে আছে, সেক্ষেত্রে? কিছু কিছু ক্ষেত্র আছে বুঝছেন, এটাকে আপনার সার্জিক্যাল ওয়ে করতে হবে, রিমুভ করতে হবে। আচ্ছা এটা আচ্ছা স্যার মাইনর আর সার্জারি, ওই মাইনর সার্জারি বুঝছেন এটা। আচ্ছা স্যার ওই যে আমার L3 L4 L5 আর S1 ডিস্ক আমি আমার ছেলেকে পিছনে এরকম করে নিয়ে আর হেভি ব্যাগ ক্যারি করতে গিয়ে আমার ডিস্কটা ব্রেক হয়ে গেছে আপনি আর আমি ব্যাক পেইনের এক্সারসাইজ আছে ওগুলা করেন, বডিকে অ্যালকালাইন স্টেজে আনেন, জি বডিকে স্যার আমি অ্যালকালাইন অনেকক্ষণ স্টেজে। করছি যখনই করি আমার গিরায় গিরায় সহ ব্যথা করে যখনই করি আমি ভালো থাকি কিন্তু অনেকক্ষণ বসে কাজ করতে করতে না আমার মেরুদণ্ড মনে হয় আমি শুয়ে পড়ি মানে ভেঙে যাচ্ছে আপনাকে এটা রেগুলার করতে হবে। ব্যাক পেন আমি মনে করি কয়েকবারই করা উচিত, এবং বডিকে অ্যালকালাইন স্টেজে আনেন। বডিকে অ্যালকালাইন স্টেজে আনার জন্য আমার বইতে লেখা আছে অ্যালকালাইন ফুড, অ্যালকালাইন ওয়াটার, ব্রিথিং এক্সারসাইজ এবং বেকিং সোডা। ইন দিস ওয়ে জি ইউ স্যার কিপ ইউর বডি ইন অ্যালকালাইন স্টেজ এবং এক্সারসাইজ। স্যার আমার ছেলের বয়স হচ্ছে 6 আমি কি ওকে কৃমি আর মাঝে মাঝে পেট খারাপ হলে গ্যাস হলে বেকিং সোডাটা ব্যবহার করতে পারবো? No. For children, no baking soda. Only can স্যার use ওই papaya. ক্রিমের জন্য আমি ভালো রেজাল্ট পেয়েছি Creamy is আপনার বেটার, আমি মনে করি রিকমেন্ড করি পাপায়া লিফ পাউডার ওদের জন্য। পাপায়া লিফ পাউডার জি Yes. স্যার আর স্যার ইপসাম সল্টটা অনেক দাম কিন্তু ম্যাগনেসিয়াম এটা আমাদের দরকার আসলে এটা কি Yes, আমি correct. তেলের মধ্যে দিয়ে ব্যবহার করতে পারবো মানে সরাসরি তেলও আমার গায়ে স্কিনে গেল ইপসাম সল্টটাও গেল আপনি পানির মধ্যে দিয়ে গোসল করতে বলেছেন অনেক আমি খরচের ব্যাপার বলছি চলে বেকিং আসছিল সোডা, হ্যাঁ বাত করার জন্য, বেকিং সোডা এপসম সোডা বাত করার এপসাম জন্য। সল্ট হ্যাঁ স্যার এটা Yes, আমার correct. জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে এই জন্য আমি বললাম যে তেলের মধ্যে দিয়ে বা গ্লিসারিনের মধ্যে দিয়ে গায়ের মধ্যে লাগালে টাকাটা সেভ No, হলো না no. That will not সল্টটা অল্প help. ব্যবহার হলো No, that will not help. স্যার এটা কি মানে স্কিনের জন্য কোনো প্রবলেম হবে কিনা No, তাহলে না আমি এটা ঠিক না, এটা আপনার কিছু হবে না বুঝছেন, এটা ভিতরে ঢুকবে না। মানে আপনার শরীর এটা ওই মানে পরগুলা যে ছিদ্রগুলা, যে চামড়া ছিদ্র আছে আমাদের বুঝছেন, মানে পর হ্যাঁ বলা হ্যাঁ হয়, হ্যাঁ এগুলা খুলতে হবে। এটা খুলে একমাত্র যখন আপনি মানে ওয়ার্ম ওয়াটারে ডুবে থাকেন তখন এগুলা খোলে, তখন ওই এপসম সল্টটা ডুবে আপনার আচ্ছা শরীরে। আচ্ছা অনেক পানি লেগে যায় স্যার এই ক্ষেত্রে অনেক পানি লেগে যায় অনেকগুলো লবণ চলে যায় খরচ হয়ে যায় এখন what we can do স্যার এগুলা দরকার নাই বুঝছেন, এগুলো দরকার কাদের জন্য, যারা অলরেডি অতীতে বুঝছেন মানে নিজের উপর অত্যাচার করেছে ওদের জন্য বুঝছেন, না স্যার আমার আমি জন্য বুঝতে দরকার পারছি নাই আমার বুঝছেন। ম্যাগনেসিয়াম বডিতে ম্যাগনেসিয়ামটা একটু দরকার ছিল Yes, এটা একটু correct. চিপে কি করা যায় স্যার চিপে ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট নেন, বা আপনার স্যার আপনি বলছেন ম্যাগনেসিয়াম কন্টেনিং ফুডস খান বেশি, কি বল মানে খাবারের মধ্যে ম্যাগনেসিয়াম রয়ে গেছে হ্যাঁ, বুঝছেন, হ্যাঁ, আচ্ছা, কেল মানে বিভিন্ন শাকসবজি বুঝছেন, হ্যাঁ, নাট সিডস লেন্টিলস মানে ডাল টাল বুঝছেন, এর মধ্যে ম্যাগনেসিয়াম রয়ে গেছে। যেমন আমাদের আচ্ছা বাকহুইট কিনোয়া, এর মধ্যে ম্যাগনেসিয়াম রয়ে গেছে, এগুলো আপনি খান, দ্যাট উইল অলসো স্যার কম্পেনসেট। আমার ছেলের বয়স 6 ওর হাইটটা তেমন বাড়ছে না না, তারপর আই ক্যানট রিকমেন্ড ছেলে বাচ্চাদের বুঝছেন, বাচ্চাদের আমি নরমাল ট্যাপিং খাবার। করছি আপনার দেখানো ট্যাপিং গুলো ওকে করাচ্ছি রিসেন্ট আমি একটু বলছি বেড়েছে বাচ্চাদের নরমাল খাবার, আর কিছু না, ওদের কোনো হ্যাঁ কিছু দরকার নাই, মানে দৌড়াদৌড়ি নরমাল খাবার, এক্সারসাইজ দ্যাটস দ্য আচ্ছা ওদের মেডিসিন জন্য ফর স্পেশাল কোন চিলড্রেন। এক্সারসাইজ একটু হাইটের জন্য ভালো ওয়েটের জন্য আমি বলছি নিউট্রিয়েন্টস দরকার, যদি নিউট্রিয়েন্টস অভাব পড়ে তখন হাইট বাড়বে না, বুঝছেন, নিউট্রিয়েন্ট মানে আচ্ছা খাবার আচ্ছা বুঝছেন, ন্যাচারাল খাবার, জি স্যার খাবার থেকে আপনার হাইট হবে, ওয়েট হবে, সবকিছু হবে, মানে ফিজিক্যাল ডেভেলপমেন্ট খাবার থেকে হবে। স্যার থ্যাংক ইউ স্যার ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম।